মধ্যরাতের চাঁদ লেখনীতে মুস্তারিন মুসারাত পর্ব ৫১ মুহূর্তেই টকটকে লাল রক্তে সাদা টাইলস ভেসে যেতে লাগল। প্রীতির বাহু থেকে গলগল করে রক্ত ছিটকে বেরোচ্ছে। সার্থক ফ্লোরে বসে দুহাত দিয়ে বোনকে আঁকড়ে ধরল। তার সাদা শার্ট বোনের রক্তে ভিজে চপচপে হয়ে গেল। কাপা হাতে প্রীতির গালে হাত বুলিয়ে বলল, প্রীতি, বোন আমার, কষ্ট হচ্ছে? খুব কষ্ট হচ্ছে না? ভাইয়া এখানে আছে, তোর পাশে আছি, সব ঠিক হয়ে যাবে। আমি এক্ষুনি তোতে হাসপাতালে নিয়ে যাচ্ছি, একদম কষ্ট পেতে দিব না, একটু সহ্য কর। প্রীতির চোখের পাতা ভারী হয়ে আসছে, ঘন পাপড়িগুলো নিভু নিভু হয়ে বুজে আসতে চাইছে। ব্যথায় ভেতরটা মুষড়ে যাচ্ছে, নিঃশ্বাস ভারী হতে হতে থেমে যাচ্ছে যেন। হাঁ করে শ্বাসটুকু টেনে নিতে চাইল। হঠাৎই শরীর নিস্তেজ হয়ে গেল। বোনের গাল আলতো করে চাপড়ে অস্থির গলায় বলল সার্থক, প্রীতি, প্রীতি তাকা, বোন আমার, শোন, ভাইয়া আছি তো তোর পাশে। এক ঝটকায় বোনের নিস্তেজ শরীরটা বুকের সাথে আঁকড়ে ধরল সার্থক। চোখের কোল ঘেঁষে দুফোঁটা নোনতা জল গড়িয়ে পড়ল। উপস্থিত সবাই বাকরুদ্ধ। নীরবের বুক থেকে ধীরে ধীরে মাথাটা তুলল প্রত্যাশা। ঘাড়টা কিঞ্চিত ঘুরিয়ে প্রীতির নিস্তেজ দেহটা দেখেই বুকের ভেতর ছ্যাত করে উঠল। নীরবের একটা হাত এখনও প্রত্যাশার হাতে রুমালটা চেপে ধরে আছে। প্রত্যাশার হাতে রুমালটা সযত্নে পেঁচিয়ে দিল নীরব। অতঃপর পকেট থেকে ফোন বের করে ডায়াল করল। রিসিভ হতেই কণ্ঠে আদেশ নামিয়ে বলল, এএসপি নীরব মাহবুব স্পিকিং, ইমার্জেন্সি কেস, আই নিড অ্যান অ্যাম্বুলেন্স ইমিডিয়েটলি, লোকেশন। কি থেকে কি হয়ে গেল উপস্থিত সবাই যেন এখনও ধাতস্থ করতে পারছে না। সার্থক পালস রেট চেক করল, চলছে খুব ক্ষীণ। প্রীতি সেন্সলেস হয়ে পড়েছে, রক্তক্ষরণ থামছেই না। সার্থক বোনের হাতটা নেড়েচেড়ে দেখতে নিল। বুকের ভেতরটা কষ্টে ভেঙে যাচ্ছে ওর। বোনের হাত ধরে মুখ উঁচু করে অসহায় স্বরে বলল, প্লিজ, এক টুকরো সুতি কাপড় দিন, জাস্ট আ পিস। যদিও প্রীতির উপর এতক্ষণ ঘৃণা হচ্ছিল, তবুও এহেন দৃশ্যে খারাপ লাগছে। শর্মিলা দ্রুত একটি সুতির ওড়না এগিয়ে দিল। সার্থক বোনের ক্ষতস্থানে চেপে ধরল, বলল, বুলেটটা হাড়ে আটকে গেছে মেবি, কুইকলি হাসপাতালে নিতে হবে, ওটি রেডি করতে হবে, আমি এক্ষুনি ফোন করে সব ব্যবস্থা করব। এই বলে বাম হাত দিয়ে ফোন বের করতে নেয় সার্থক। নীরব থামিয়ে দিল, বলল, স্টপ, তুমি কিছু করার চেষ্টা করো না, সব হবে অফিসিয়ালি, ওকে মেডিকেলে নেওয়া হবে। সার্থক তড়িৎ বলল, মেডিকেলে নিলে সময় লাগবে, ওখানে চিকিৎসার ডিলে হয়, এতে ক্ষতি হতে পারে। ইমার্জেন্সি বুলেট রিমুভাল না করলে হাতটা ফরএভার ড্যামেজ হওয়ার শঙ্কা থাকে। তারপর বুলেট যদি ধমনীতে লাগে, এক্ষেত্রে অতিরিক্ত রক্তক্ষরণের জন্য লাইফ রিস্ক হাই। কথাটা বলতে গিয়ে গলা কেঁপে উঠল সার্থকের। এক মুহূর্ত থেমে ফের আকুল হয়ে অনুরোধ করল, নীরব, অন বাই রিকোয়েস্ট, প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হোক। প্রীতি অনেক আদরের আমার, ছোট থেকে ও যা চেয়েছে তাই দেয়া হয়েছে। চাওয়ার সাথে সাথে ওর আধার পূরণ করা হয়েছে, ওর জন্য বেস্টটাই দেয়া হয়েছে, কোনো কিছুর জন্য ওকে কষ্ট দেয়া হয়নি। অথচ আমার মনে হয় সবার অগোচরে ও খুব বেশি কষ্ট পেয়েছে, কষ্টে থেকেছে। প্রীতির ভুলগুলোকে আমি উপেক্ষা করছি না, তবুও একজন ভাই হিসেবে বোনের জন্য এতটুকু চাওয়া অপরাধ নয়। শি নিডস বেস্ট কেয়ার। নীরব সোজাসুজি বলে, শি ইজ আ ক্রিমিনাল। এখন যা হবে তা আইন দেখবে। সার্থক ব্যাকুল চিত্তে বলল, আমি জানি সে ভুল করেছে, কিন্তু চোখের সঙ্গে আমার আদরের বোন কষ্ট পেতে পারে না। আই ওয়ান্ট দ্য বেস্ট ফর হার, প্লিজ। নীরব সোজাসুজি বলে, রুলস আর রুলস, নো এক্সকিউজ। নীরবের মুখের দিকে তাকিয়ে চোখের ভাষায় কিছু বোঝাতে চাইল প্রত্যাশা। নিঃসন্দেহে যেন রিকোয়েস্ট রাখল নীরব। হঠাৎ নিহারিকা বলে উঠলেন, নীরব, আমি চাই না আমার ছেলের হাতে কারো প্রাণ যাক। ওর অপরাধ কম নয়, শাস্তি হোক, তবে মৃত্যু নয়। আজ ওর প্রাণ গেলে কোনো না কোনো দিন ইচ্ছে তোকে ভুল বুঝবে, কারণ মানুষ না থাকলে তার করা ভুলও কেমন জানি ঢাকা পড়ে যায়। তার পাপের কথা ভুলে তার অসহায়তার কথাই স্মরণে আসে। তাই বলছি, যা করলে ভালো হয় তাই করিস। আর উপরওয়ালা তো আছেনই, যার যার কৃতকর্মের ফল তাকে দিবেন। ইহকালে সাময়িক ছাড় দিলেও পরকালে ঠিকই পাকড়াও করা হবে।
এর মধ্যে অ্যাম্বুলেন্স এসে পড়ে। প্রীতির মুখে অক্সিজেন মাস্ক, স্ট্রেচারের নিস্তেজ দেহটা পড়ে আছে। একটা হাত ঝুলছে। সার্থক সাথে যেতে চাইলে নীরব বাধা দেয়। সার্থক হাত জোর করে অনুরোধ করে, প্লিজ নীরব, অন্তত ওটি পর্যন্ত আমাকে অ্যালাউ করো, আমি থাকতে চাই। নীরব সোজাসুজি বলে, নো ওয়ে। তারপর ড্রাইভারকে ইশারা করতেই অ্যাম্বুলেন্স শব্দ তুলে ছুটতে থাকে। এক অসহায় ভাই ভেজা চোখে তাকিয়ে রইল যতদূর দেখা গেল। জীবনে এর থেকে বেশি কখনো নিজেকে অসহায় লাগেনি সার্থকের। বোনের রক্তে মেখে আছে শার্ট, হাতজোড়া। রক্তে মাখা হাতজোড়া সামনে তুলল, চোখ থেকে টপ টপ করে অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল। মনে হচ্ছে বোনকে এই রক্তে মাখা দুটো হাতেই একটু আদর করতে পারলে অশান্ত মনটা একটু শান্ত হতো। অশান্ত হৃদয় নিজেই নিজের কাছে প্রশ্ন রাখল, আর কি কখনো বোনের সাথে বসে একসাথে নাস্তা করা হবে না? ব্রো বলে ডাকটা কি আর শোনা যাবে না? গলার কাছে নিঃশ্বাস আটকে আসছে সার্থকের। প্রীতির বলা একটা কথা কানে বাজছে, ভাইয়া তুই খুব মহান, আমি আবার তোর মতো মহান নই। সার্থক হাঁটু ভেঙে ধপ করে বসে পড়ল। হাঁটুদয় মাটিতে ঠেকল, মুখটা উঁচু করে আকাশের দিকে একপল তাকালো, সমস্ত প্রার্থনা মহান রবের কাছে রাখল। পরপর এক হাতে কিছু চুল মুষ্টিবদ্ধ করে দৃষ্টি নিচু করল। নিঃশব্দে বুকের ভেতর থেকে আর্তনাদ, অসহায়ত্ব বেরিয়ে এলো। প্রীতি, একটু মহান যদি তুই হওয়ার চেষ্টাটুকু করতিস না, তাহলে আর কিছু না হলেও অন্তত সুখী হতিস তুই। আফসোস, সুখ যেন তোর ভাগ্যেই নেই, সব থেকেও শূন্য তুই। অবশ্য তোর একার দোষ না, তোকে বোঝানোর দূর, তোকে উস্কানো হয়েছে, খারাপ কাজে উদ্বুদ্ধ করা হয়েছে। ভাই হিসেবে লজ্জিত আমি, নিজের বোনকে বোঝাতে পারিনি, সঠিক পথে আনার চেষ্টাটুকু করা হয়নি। এটা শুধুমাত্র আমার ব্যর্থতা, এটা আমার অন্যায়। অ্যাম্বুলেন্সে ওসি সহ লেডি কনস্টেবলও আছে। নীরব বাইকে বসতে বসতে ফোন করে। সময় ব্যয়ে অন্যান্য ঝামেলা ছাড়াই ট্রিটমেন্ট দেওয়ার কথা বলা হয়। ওদিকে বারবার ফোন আসছে। নীরব ছুটল সেখানে। এক পলকের এক দেখাতেই প্রীতির মন ভস করে পিছলে পড়ে সেদিন। নীরবের দাঁড়ানোর ভঙ্গি, চোখে মুখে সাহসী নির্লিপ্ত ভাব, অতি সুদর্শন একজন যুবকের এসব কিছু প্রীতিকে অদ্ভুতভাবে টেনে নেয়। ধীরে ধীরে সেই টানারও প্রবল হয়। শেষ পর্যন্ত নিজের অহংকার ভেঙে জেদি আর দাম্ভিক প্রীতিই নিজ থেকে প্রপোজ করে নীরবকে। কিন্তু নীরব সরাসরি রিজেক্ট করে। ভার্সিটির আগুন সুন্দরী, ওভার স্মার্ট, কথা বলার সময় দাম্ভিকতা, অহংকার চুইয়ে চুইয়ে পড়ে। দিনে কটা প্রপোজাল পায় হিসেব নেই। কেউ তাকে রিজেক্ট করতে পারে, দাম্ভিক প্রীতি তা ভাবতেই পারেনি। নীরবের বন্ধুরা বিষয়টা নিয়ে হাসাহাসি করে, মজা নেয়, যা প্রীতির আত্মসম্মানে গভীর আঘাত হানে। রিজেকশন প্রীতি কিছুতেই মেনে নিতে পারে না। একদিন এক বন্ধু ঠাট্টার ছলে বলে ওঠে, নীরবকে ভুলে যা দোস্ত, ও খুব রিজার্ভ টাইপের, তবে ওর যমজ ভাই নিবিড় কিন্তু আলাদা। একটা চান্স নিতে পারিস, দেখতে তো একই, তাহলে আর প্রবলেম কি? প্রীতি কথাটা মনে গেঁথে ফেলে। সিদ্ধান্ত নেয় নীরবে স্ট্যান্ডলিন হিসেবে তার ভাই নিবিড়কে টার্গেট করবে। দেখতে তো একই, ফিলিং সৃষ্টি হতেও পারে, সেটা না হলেও ব্যাপার না, প্রেমে ফেলা ছুড়ে দেবে, যাতে একটু হলেও নীরব বুঝতে পারে প্রীতি কি জিনিস। তাকে রিজেক্ট করেছিল না, তার ভাইকে প্রেমের জলে হাবুডুবু খাইয়ে ছেড়ে দেবে। কিছুটা হলেও নীরবের রিজেকশনের শাস্তি দেওয়া যাবে। এরপর থেকে ক্যাম্পাসে নিবিড়কে দেখলে আলতো চাহনি, ঘাড় ঘুরিয়ে তাকানো, ঠোঁটে হালকা হাসি, এসব দিয়ে ধীরে ধীরে প্রভাবিত করতে থাকে প্রীতি। দুদিন পরে সরাসরি নীরবের সামনে দাঁড়িয়ে সরি বলে জানায় প্রীতি আসলে তার পছন্দ নীরব নয়, নিবিড়। যমজ বলে ভুল করে প্রপোজ করেছে। এদিকে ধীরে ধীরে প্রীতির প্রতি আকৃষ্ট হয়ে পড়ে নিবিড়। প্রীতির গ্রিন সিগন্যালে সাড়া দিয়ে দুজনের রিলেশনে যায়। কমাসের মধ্যেই প্রীতির মা তানিয়ার কানে আসে মেয়ের প্রেমের খবর। খোঁজ নিয়ে তিনি জানতে পারেন নীরব আর নিবিড় হচ্ছে মাহবুব সিদ্দিকী ও নিহারিকার ছেলে। এটা জেনে তার বহু পুরনো ক্ষত আবারও জেগে ওঠে। তিনি বিশ্বাস করেন তার যমজ বোনের মৃত্যুর জন্য দায়ী মাহবুব সিদ্দিকী আর নিহারিকা। মনে করেন ওরাই আগুন লাগিয়ে তার বোনকে মেরেছিল। সেই দিনের স্মৃতি আজও তাকে তাড়িয়ে বেড়ায়। বোনের অকাল মৃত্যুতে আজও তার চোখের জল শুকোয়নি। এই আক্রোশ থেকেই তানিয়া পরিকল্পনা করেন, মেয়ে যদি নিবিড়কে বিয়ে করে ওই পরিবারে ঢোকে তাহলে প্রতিশোধ নেওয়ার সুযোগ আসবে। ওই পরিবার কিভাবে ঘুরে দাঁড়ালো তানিয়ার বোধগম্য হয় না। তাদের সুখশান্তি তানিয়ার সহ্য হল না।
প্রীতির সাথে নিবিড়ের বিয়ের কথা বলতেই প্রীতি সাথে সাথে নাকচ করে। প্রীতি বলে, নিবিড়কে বিয়ে করা অসম্ভব মা। নিবিড়ের প্রতি আমার কোনো ফিলিংস নেই। ওরা দুজন দেখতে এক হলেও কথা বলা, চলার ভঙ্গি, অ্যাটিটিউড সব ভিন্ন। নীরবের সবকিছুই আমাকে মুগ্ধ করে। নিবিড়ের মাঝে মুগ্ধতা খুঁজতে গিয়েও ব্যর্থ হই। যার প্রতি ফিলিংস নেই তাকে বিয়ে করা প্রীতির জন্য ইম্পসিবল। ভালো স্টুডেন্ট, দেখতেও সুদর্শন, এমন একটা ছেলে মেয়ের জামাই হলে মন্দ হয় না। এদিকে উদ্দেশ্য ওদের যমজ সন্তানকে আলাদা করা। একজন সন্তানকে আলাদা করলে মাহবুব নিহারিকা বুঝবে আরেকজনকে আঁকড়ে ধরা কতটা কষ্টের। একসাথে সবই হবে, এইভাবে মেয়েকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন, বোঝাতে থাকেন বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। মায়ের বোঝানোতে একসময় প্রীতি সত্যি সত্যি নিবিড়কে স্ট্যান্ড ইন হিসেবে নিতে চায়, যদি বিয়ের পর ঠিক হয়ে যায়। তাছাড়া নীরব আসলেই রিজার্ভ টাইপ, এরকম না হলে তার মতো সুন্দরী মেয়েকে রিজেক্ট করে। এদিকে প্রীতির মা নিবিড়কে ডেকে বিয়ের কথা বলেন। স্টুডেন্ট, কিছু করে না, তাই এখনই বিয়ের জন্য প্রস্তুত নয় নিবিড়। তানিয়া বলেন, প্রীতিকে নেওয়ার জন্য তাদের আত্মীয় স্বজনদের মধ্যে লাইন পড়ে গেছে, কেউ কেউ খুব জোর করছে। এক আত্মীয়ের ছেলে বুয়েট থেকে পড়াশোনা কমপ্লিট করেছে, ইউএসএ থাকে। তারা এক প্রকার প্রেশার দিচ্ছে, নাও করতে পারছি না, প্রীতি যেহেতু তোমাকে পছন্দ করে তাই। ভালোবাসায় উন্মাদ নিবিড় বাবা মাকে ম্যানেজ করে আনে, কিন্তু ঘটনা উল্টো ঘটল। প্রীতির মাকে দেখেই নিহারিকা শক খায়। কোনো কিছু না দেখেই উনি ওনার সিদ্ধান্তে অটল রইলেন। ডিসিশন ফাইনাল, এই বাড়ির মেয়েকে মানতে পারবেন না। নীরবের রিজেক্ট, নিহারিকার এমন কথা, সবকিছু মিলিয়ে প্রীতির জেদ হলো এবার। এই বাড়িতে আছেটা কি, তাকে রিজেক্ট করছে? প্রীতি এবারে নিজেই জিদ হিসেবে নেয়, নিবিড়কে বিয়ে করে ছাড়বেই। বিয়ে ঠিকই হলো, তবে মায়ের কথার অমান্য করে নিবিড়কে বাড়ি ছাড়তে হলো। তানিয়ার প্ল্যানে নিহারিকা বুড়িগঙ্গার দূষিত পানি ঢেলে দেয়। তানিয়া মেয়েকে কান পড়া দিলেন, ওই নিহারিকার জিদ ভাঙতে হবে। প্রীতি ওই বাড়ি চৌকাঠ মারিয়ে একদিন প্রবেশ করবেই। প্রীতিকে নিবিড়কে মানিয়ে নিতে বলেন। নিবিড় হলে থেকে টিউশনি করে পড়াশোনা চালাতে থাকে। প্রীতি নিজ বাড়িতে থাকে। বিয়ে হলেও কাছে যেতে চাইলে প্রীতির শরীর খারাপ লাগছে, অসুস্থ, এটা সেটা অজুহাত দিত। তবে পরবর্তীতে প্রীতির অনিচ্ছা সত্ত্বেও কাছে আসা হতো। প্রীতির কাছে স্পর্শগুলো সুখকর লাগত না, অসহ্য লাগত। তারপর ইচ্ছের আশার বার্তা পায়। প্রীতি আবর্ষণ করতে চায়। তানিয়া বাধা দেয়, বাচ্চাটা থাকলে ওই বাড়ি যাওয়া সহজ হবে। এরপর অনার্স কমপ্লিট করেই নিবিড় কর্পোরেট জবে ঢোকে। 1 বছর বয়সী মেয়েসহ প্রীতিকে বাসায় নেয়। প্রীতি মন থেকে নিবিড়কে মানতে পারেনি, তবুও কিছুটা অভিনয় করে একসাথে থাকে। প্রীতি মেয়ের প্রতি উদাসীন, নিবিড়কেও এড়িয়ে যেতে একটা প্রজেক্টে ঢোকে। সারাদিন অফিসিয়াল কাজে ডুবিয়ে রাখতে চায় নিজেকে। নিবিড় ভাবে প্রীতি জব করে তাই অন্যান্য মেয়েদের থেকে একটু আলাদা, সংসারে সময় দিতে পারে না। আয়া রাখা হয় ইচ্ছের জন্য। নিবিড় মেয়েকে সময় দেয়, অফিসিয়াল কাজ শেষ করেই বাসায় চলে আসে। ইচ্ছে বড় হতে থাকে, পাপার নেওয়াটা হয় সে। নিবিড়ও মেয়েকে জানপ্রাণ দিয়ে ভালোবাসে। এদিকে প্রীতি নিবিড়কে মেনে নিতে চাইলেও পারে না। তার মন আজও যেন নীরবে পড়ে আছে। মনে হয় কারো পূর্ণতা তার মতো কাউকে দিয়েও হয় না। আসলে তার পূর্ণতা তো কেবল সে নিজেই হয়, অন্য কেউ নয়। নিবিড়ও ধীরে ধীরে উপলব্ধি করে প্রীতির মন তার ওপর নেই, কিছু একটা সমস্যা আছে। তারপরেও মেয়েটাকে নিয়ে দিন চলছিল। ইচ্ছের বয়স যখন 4 বছর, সেই সময় প্রীতিদের বাড়িতে এসে নিবিড়ের তানিয়ার ওপর সন্দেহ হয়, স্টোর রুমে কিছু একটা আছে। পরপর 2 দিন রাতে তানিয়াকে বের হতে দেখা যায়। নিবিড় ফলো করছে এটা দেখেই তানিয়া তাকে সরানোর সিদ্ধান্ত নেয়। তার গোপন খবর আজ পর্যন্ত ঘরের ছেলে মেয়েকে জানতে দেননি। আর এ সন্দেহ করে বসল। 3 দিন থেকেই চট্টগ্রামে নিবিড়দের চলে যেতে হয়। এর মধ্যে কিছুদিন পর তানিয়া ঘুরতে যায় মেয়ের কাছে। সরাসরি কিছু করলে সমস্যা হতে পারে। এদিকে নীরব ট্রেনিংয়ে আছে। মাহবুব পরিবার এখন বেশ ক্ষমতাশালী, ছেলে পুলিশের অফিসার, তাই যা করতে হবে বুদ্ধি দিয়ে। ড্রাগ যাদের ব্যবসা, সেই ড্রাগই বানালেন হাতিয়ার। সুকৌশলে খাবারের মাধ্যমে নিবিড়কে দেওয়া হয়। তানিয়া মাসখানিক মেয়ের বসায় থাকেন। প্রীতি একদিন মাকে দেখে ফেলে, তবে নিবিড়ের প্রতি অনুভূতি না থাকায় কিছুই বলে না। মনে হয় লাইফে নিবিড়ের উপস্থিতি না থাকলেই বোধহয় বেটার হবে। 6-7 মাসের ব্যবধানেই নিবিড় অসুস্থ হয়ে পড়ে। নীরব ট্রেনিং শেষ করে ভাইয়ের অসুস্থতার কথা শুনে আসে। এদিকে ছোট্ট ইচ্ছেও বাবাকে আগের মতো না পেয়ে ধীরে ধীরে ট্রমায় চলে যেতে থাকে। নিবিড়কে হসপিটালে ভর্তি করার পর থেকে ইচ্ছে মানসিক ট্রমায় চলে যায়। নীরবকে ফার্স্ট দেখে ইচ্ছে পাপা ডেকে ওঠে। তারপর একদিন ডক্টর বলেন, যমজ হওয়ার জন্য ইচ্ছে যেহেতু আপনাকে পাপা ভাবে, আপনার সংস্পর্শে থাকলে হাসে, কথা বলে, তাই কয়েক মাস এভাবেই চলুন, এটাও একটা থেরাপি। প্রীতি পাপিষ্ঠ মন্ত সেই নীরবেই আটকে আছে।
তারপর নীরবের সাথে প্রত্যাশাকে সহ্য হতো না, সেই থেকে পাপের পরিমাণ বাড়তে লাগল। কিন্তু পাপে যে ধ্বংস অনিবার্য, তার উৎকৃষ্ট উদাহরণ আজ সংপ্রীতি। চাইলেই লাইফটা সুন্দর করে সাজানো যেত। অভিযান শুরুর পূর্বে নিরাপত্তাজনিত কারণ এবং সকল প্রকার তথ্য আদান-প্রদান বন্ধ করতে খানবাড়ির বিদ্যুৎ সহ সকল নেটওয়ার্ক সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়। বাড়িতে তল্লাশি চালিয়ে বস্তা ভর্তি টাকা, স্টোর রুমের গোপন সিক্রেট কক্ষ থেকে ড্রাগও পাওয়া যায়। এখনও তল্লাশি চলছে। তানিয়া হুইল চেয়ারে মাথা নত করে বসে, হাতে হ্যান্ডকাফ। দুজন লেডি কনস্টেবল পাশেই ঘিরে দাঁড়িয়ে। নেটওয়ার্ক বন্ধ থাকায় কোনো আপডেটই আর পায়নি তানিয়া। এর মধ্যে আচমকা পুলিশ ফোর্সের আগমনে ভড়কে যান। বাড়ির গার্ডরা পুলিশের জিম্মায়। বাইরে কোনো খবরও পৌঁছানোর সময়টুকুও পাওয়া যায়নি। লহমায় যেন সব হাতের বাইরে চলে গেছে। গটগট পা ফেলে গম্ভীর মুখে ভেতরে ঢুকল নীরব। তানভীর তৎক্ষণাৎ এগিয়ে এসে স্যালুট ঠুকল। নীরব সোজা চোখে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দিল, ইচ্ছে কোথায়? তানভীর দ্রুত জবাব দিল, স্যার, ইচ্ছেকে উদ্ধার করা হয়েছে, ওপরে আছে। ওর সাথে ওকে দেখার আয়াটা আছে। আর একজন লেডি কনস্টেবলকেও রাখা হয়েছে নজরদারির জন্য। নীরব মাথা নাড়ল, ঠান্ডা গলায় বলল, গুড। সামনে এগোতেই তানভীরের কথায় থেমে যায় নীরব। কপালে ভাঁজ ফেলে উদ্বিগ্ন স্বরে বলল, স্যার, আপনার ইউনিফর্মে ব্লাড, আঘাত পেয়েছেন নাকি? পিঠের দিক ইশারা করতেই নীরব 1 সেকেন্ডে বুঝে নিল প্রত্যাশার হাতের রক্ত লেগে আছে। সংক্ষিপ্ত এক শব্দে উত্তর দিল, না। বাড়তি শব্দ উচ্চারণ না করে এগিয়ে এসে তানিয়ার সামনে গিয়ে সোফায় বসল। পায়ের উপর পাটা তুলে আরাম করে বসল। ভ্রুতে তির্যক ভাঁজ, ঠোঁটে বাঁকা ব্যঙ্গের রেখা। বলল স্পষ্ট গলায়, মিসেস খান, গেম ওভার। অনেক খেলেছেন ছলছট্টরি, অনেক জমিয়েছেন পাপের হিসেব। এবার আপনার জন্য আলাদা আসন রেডি জেলের 4 দেওয়ালের ভেতর। আত্মীয়-স্বজনের খাতিরে একটু বাড়তি যত্নের ব্যবস্থা অবশ্য করিয়ে দেব, চিন্তা নেই। তানিয়া ধীরে মাথা তুলল, চোখে আগুনের দ্যুতি। অথচ শীতল কণ্ঠে বলল, খানেদের খেল কোনোদিন শেষ হয় না অফিসার, শুধু সময়ের সাথে সাথে হাত বদল হয়। নীরব ঠান্ডা হাসে জবাব দিল, আপনি ভুল করছেন। এই খেলাটা আমি শেষ করতে এসেছি। যত বড় সিন্ডিকেটই হোক, ছায়ায় লুকিয়ে থাকা মাথাটা কেটে না ফেললে খেলা সত্যিই খতম হয় না। আর আজ সেটাই হতে চলেছে। তানিয়া দাঁত কটমট করে চুপ হয়ে নিজেকে সামলে নেয়। নীরব চোয়াল শক্ত করে ফের বলল, আমার নিরপরাধ নির্দোষ বাবাকে মিথ্যে আসামি বানিয়ে জেল খাটানো, আমার মাকে অসহায় বানিয়ে কষ্টে রাখার জন্য, আমার নিরীহ ভাইটার ফুলের মতো জীবনটা ধ্বংস করার শাস্তি দেওয়ার জন্য ব্যাকুল আমি। সবের প্রতিশোধ আমি নিতে চাই। এতদিন অনেক ধৈর্য দেখিয়েছি, আর অবশেষে সে প্রতীক্ষিত দিনটা আজ এসেছে। খান সিন্ডিকেটের পাপের হিসাব আমি একেবারেই শেষ করব। ধৈর্যের ফল মিঠা হয়, আজ সেটা প্রমাণ হবে। কণ্ঠে অহংকারের নিয়ে বলে উঠল তানিয়া, তুমি হয়তো ভাবছ সবটা নিজের মতো করে শেষ করতে পারবে, কিন্তু ভুল করছ অফিসার। খানদের ক্ষমতা কখনো পুরোপুরি শেষ হয় না। যারা ছায়ায় লোকায় তাদের কৌশল আর ক্ষমতা সময়ের সাথে বদলায়। নীরব চোখ সরিয়ে না নিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আপনাদের ছায়া যত গভীরই হোক, আলো ঢুকিয়ে সেই গভীরতম কোণেও ধরা হবে, আর আজ সেই আলোই আপনাকে, আপনার মেয়েকে শেষের দিকে ঠেলে দেবে। মেয়ের কথা শুনে কিছুটা আঁতকে উঠল তানিয়া। বললেন, প্রীতি, আমার মেয়ে কই? মেয়ে বেঁচে গেলে জেলে দুজনের একবেলা সাক্ষাতের ব্যবস্থা করে দেব। তানিয়া বারবার প্রীতির কথা জিজ্ঞেস করতে থাকে। নীরব বলল, মেয়েকে নষ্ট করার পিছনে 80% হাত আপনার। মেয়ের এই পরিণতির জন্য আপনি দায়ী মিসেস খান। এরই মধ্যে লেডি কনস্টেবলের সাথে ইচ্ছে নেমে আসতে থাকে। সিঁড়ির নিচের ধাপে দাঁড়িয়ে উচ্চস্বরে ডেকে উঠল, পাপা! ইচ্ছে এগিয়ে এসে নীরবের সামনে অবু হয়ে দুহাতে মুখটা আজলা করে ধরল। কপালে চুমু খেতে খেতে বলল, ইচ্ছে সোনা, তুমি ঠিক আছো তো? পাপা, তুমি এসেছ? জানো, আমার খুব ভয় করছিল। বাজের লোক আমার হাতে ব্যথা দিয়েছে। ইঞ্জেকশন পুশ করার স্থান দেখিয়ে বলে ইচ্ছে। নীরব আদুরে গলায় বলল, বাজে লোকদের শাস্তি দেয়া হবে। এই তো আমি এসে গেছি, আর ভয় নেই সোনামণি। আশেপাশে পুলিশ দেখে ইচ্ছে ভয়ে সিটকে রইল। বলল, এত লোক কেন? আর নানুর কাছেও ওরা কেন পাপা? নীরব উত্তর দেওয়ার আগে একজন কনস্টেবল এসে বলল, স্যার, সাংবাদিকরা এসে পড়েছে। বাইরে প্রবেশের জন্য হট্টগোল করছে। তল্লাশি উদ্ধার প্রায় শেষ স্যার। নীরব কপালে ভাঁজ ফেলে ঠান্ডা চোখে তাকাল। বলল, ডোন্ট ওয়ারি, সবকিছুর উত্তর আছে আমাদের। সাংবাদিকরা ভিড় করুক, আমরা করব আমাদের কাজ। ক্রিমিনালকে পুলিশ ভ্যানে তোলো। নীরব ইচ্ছের হাত ধরে এগোতে লাগল।
বাইরে আসতে না আসতেই সাংবাদিকরা ভনভন করে মাছির মতো ঘিরে ধরল। ইচ্ছে ভয়ে নীরবকে আঁকড়ে ধরল। নীরব এক ঝটকায় ইচ্ছেকে কোলে তুলে নিল। মৃদু হেসে বলল, ভয় নেই মামুনি, আমি আছি তো। সাংবাদিকরা একের পর এক প্রশ্ন করতে লাগল। কিছু ব্যক্তিগত প্রশ্নও উঠে এলো। নীরব কিছু এড়িয়ে যায়, কিছু প্রশ্নের জবাব অল্প কথায় দেয়। পাশ থেকে এক সাংবাদিক চড়া কণ্ঠে প্রশ্ন ছড়ল, স্যার, এত বড় অট্টালিকা, কোটি কোটি টাকা, সব অবৈধ। এই বিশাল সম্পত্তি কি হবে? সাধারণ মানুষ কি ভাবছে, এর কোনো হিসাব থাকবে না? কয়েক সেকেন্ড চুপ থেকে শব্দগুলো সাজিয়ে নিল। দৃঢ় গলায় বলল নীরব, এই টাকা, এই সম্পত্তি, যেটা বছরের পর বছর অবৈধ পথে জমেছে, সব সরকারের নিলামে উঠবে। দেশ এবং জনগণই এর অধিকারী। আর যারা ভাবছে ক্ষমতার ছায়ায় সব কেটে যাবে, তাদের জন্য বার্তা, কোনো কোণে নিরাপদ আশ্রয় নেই। আলো সবসময় অন্ধকারের কোণেও পৌঁছায়। দ্রুত সুষ্ঠু বিচার করা হবে, ক্রিমিনাল সাজা ভোগ করবে। ভিড় কাটিয়ে নীরব বেরিয়ে এলো। ইচ্ছে বাইকে বসে জিজ্ঞেস করল, মাম্মা কয়? নীরব এড়িয়ে গেল। উত্তরে বলল, বাসায় চলো সোনা, তোমার দিদুন তোমার জন্য অপেক্ষা করছে। তারপর বাসায় তোমার জন্য অনেক চকলেট রেখেছি, নেবে না? নেব তো। এতক্ষণে টিভি, সোশ্যাল মিডিয়ায় নিউজে সয়লাভ হয়ে গেল। টিভির স্ক্রিনে নীরবের সাথে ইচ্ছেকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন নিহারিকা। যাক, মেয়েটা সুস্থ আছে। তবে দুশ্চিন্তা হচ্ছে, মায়ের কথা জিজ্ঞেস করলে কি উত্তর দেবে, কিভাবে বুঝিয়ে রাখবে। যদিও ইচ্ছের অনেকটা অভ্যেস আছেই মাকে ছাড়া থাকার, তবুও তো কখনো না কখনো মায়ের কাছে যেতে চাইবে। প্রত্যাশার শাওয়ার নিয়ে বেরিয়ে ভেজা চুল মুছে আঁচড়াতে থাকে। ঠিক তখনই ড্রয়িং রুমে হইচই শোনা গেল। এগিয়ে গিয়ে ইচ্ছেকে দেখেই ঠোঁটে হাসি ফুটল, ডেকে উঠল, ইচ্ছে। ইচ্ছে এগিয়ে আসতেই প্রত্যাশা হাঁটু মুড়ে বসে দুহাতে জাপটে ধরল। ইচ্ছের মাথাটা প্রত্যাশার কাঁধে। প্রত্যাশা বুকের সাথে মিশিয়ে নিল। অপরাধীর সুরে বলল, মামুনি খুব পচা, তোমাকে দেখে রাখতে পারিনি। এইবারের মতো মামুনিকে মাপ করে দাও। তবে প্রমিস করছি, এরপর থেকে তোমাকে দেখে রাখব, একটুও কষ্ট পেতে দেব না। আর এও প্রমিস করছি, তোমাকে এত্ত এত্ত আদর দেব সোনা। ইচ্ছে মাথা তুলে তাকাল। সত্যি? ইচ্ছের সারা মুখে চুমু খেয়ে বলল প্রত্যাশা, একদম সত্যি, তোমাকে সবসময় কাছেই রাখব, একদম আদর দিয়ে মুড়িয়ে রাখব, পাক্কা প্রমিস। মধ্যরাতের চাঁদ, লেখনীতে মুস্তারিন মুসাররাত, পর্ব 52। কেটে গেছে এক সপ্তাহ। ঘড়ির কাঁটা বিকেল 5টার ঘরে। প্রত্যাশা সোফায় বসে, পরনে অফ হোয়াইট কালারের কুর্তি, ওড়নাটা কাঁধের ডান সাইডে ঝুলে রাখা। ফ্যানের বাতাসে চুলগুলো বারবার উড়ে গাল ছুঁয়ে দিচ্ছে। সামনে টি টেবিলে রাখা বাটিতে কিশমিশ আর কাজু বাদাম। থেকে থেকে 2 আঙুলে তুলে মুখে দিচ্ছে। আর অন্য হাতে ফোনে বান্ধবীদের সাথে মেসেজ চালাচালি করছে। ওপাশে ইচ্ছে আর আনিশা রিমোট কন্ট্রোল গাড়ি নিয়ে খেলায় মগ্ন। তন্মধ্যে নীলাশা এসে প্রত্যাশার থেকে কয়েক ইঞ্চি দূরে বসল। চুলগুলো হাত খোপা করতে করতে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কার সাথে এত কথা বলছিস? নীরব। ফোনের স্ক্রিনে দৃষ্টি রেখেই জবাব দেয় প্রত্যাশা, হ্যাপি আর কোয়েলের সাথে গ্রুপে কথা বলছি। আর তোমার দেবরের কথা বলছো? তার তো অফিসে বসে মেসেজ করার ফুরসত থাকে না। ও বলে কিছুক্ষণ চুপ থেকে পরক্ষণেই নীলাশা শুধিয়ে বলল, কালকে তো রেজাল্ট দিবে জানিস? হ্যাঁ। বোল থেকে কাজু বাদাম হাতে তুলে মুখে দেওয়ার আগে থেমে গেল প্রত্যাশা। বোলের দিকে ইশারা করে বলল, আপু নাও। মাথা নেড়ে বলল, না, খেতে ইচ্ছে করছে না, তুই খা। প্রত্যাশা মুখে পুড়ে ফোনের স্ক্রিনে মনোযোগ দিল। নীলাশা ছোট করে দীর্ঘশ্বাস ফেলল। কয়েক মুহূর্ত চুপ থেকে আচমকা ডাকল, প্রত্যাশা। ডাকটা যেন একটু ভিন্ন রকম লাগল। প্রত্যাশা অস্ফুট স্বরে বলল, নীলাশা হঠাৎ নরম কণ্ঠে বলে উঠল, তোর সাথে সবসময় মিসবিহেভ করার জন্য সরি রে। সেদিনের জন্য আমি অনুতপ্ত। আমার ওভাবে রিয়াক্ট করা একদম উচিত হয়নি। আর প্রত্যাশা কথা কেড়ে নিল, বলল, আপু বাদ দাও এসব, যা হওয়ার ছিল তাই হয়েছে। তুমি বলেছ এই জন্য তোমার উপর রাগ, খুব অভিমান করব, তেমন না। তোমার উপর আমার কোনো অভিযোগ নেই।
বরঞ্চ সত্যিটা জানিয়ে ভালোই করেছ। আমি সকলের কাছে ঋণী। আমার গোটা জীবন এভাবে ঋণী হয়েই কাটাতে হবে। রক্তের সম্পর্ক নেই, অথচ তারা আমাকে কখনো বুঝতেই দেয়নি। আদর, যত্ন, ভালোবাসার এতটুকু খামতি রাখেনি। আরও সবটা উজাড় করে দিয়ে আমাকে বড় করেছে। কণ্ঠে অপরাধ বোধ নামিয়ে বলে নীলাশা, শুধু সেদিনের জন্য সরি বলছি না। তোর সাথে অহেতুক রামারাগি করা, হেউ করে কথা বলা, সবের জন্য আমি রিপেন্ট। প্রত্যাশা বলল, সত্যি বলতে তোমার উপর একটু অভিমান, একটু অভিযোগ, একটু আফসোস ছিল। তবে যেদিন থেকে সত্যিটা জানি, সেদিন থেকে আর আফসোস, অভিযোগ কোনোটাই নেই। আমি তোমার নিজের বোন নই, সেটা জানার পরেও আমাকে যতটুকু দিয়েছ, যা করেছ, সেটাই আমার কাছে অনেক বেশি। আর ঠিকই তো বলতে, উড়ে এসে জুড়ে বসেছি আমি, আদরে ভাগ বসিয়েছি আমি। তারপরেও যে তুমি যে সকলের সামনে বোন হিসেবে পরিচিতি দিতে, একদম সত্যি বলছি, এটা আমার জন্য অনেক। নীলাশার ফর্সা মুখটা ফ্যাকাশে হয়ে গেল। এর মধ্যে পায়ের শব্দ শুনে দুই বোনই চুপ হয়ে যায়। দুই যে বাগান থেকে আসলেন। শর্মিলার হাতে পেয়ারা। টি টেবিলের উপর নামাতে নামাতে বললেন, নীলাশা, প্রত্যাশা, পেয়ারা খাও। নীলাশা শুকনো হেসে বলল, পরে খাবো ছোট মা, এখন খেতে ইচ্ছে করছে না। প্রত্যাশার দিকে তাকিয়ে নিহারিকে জিজ্ঞেস করলেন, তোমার পেট ব্যথা কমেছে? প্রত্যাশা মাথা তুলে তাকালো। বলল, এখন করছে না, মাঝে মাঝে পেইনটা হয়। কপালে ভাঁজ খুলে শর্মিলা বললেন, তাহলে তো ডাক্তারের কাছে যাওয়া লাগে। নীরবকে বলে চেক আপ করিয়ে আসো। অল্প থাকতেই ট্রিটমেন্ট নেওয়া ভালো, পরে না আবার বেশি সমস্যা হয়। নিহারিকা বললেন, এই সময় কারো কারো ক্ষেত্রে একটু আধটু ব্যথা হয়, অস্বাভাবিক না। তবে বেশি সমস্যা হলে আগেভাগই ডাক্তারের কাছে যেও। হেলাফেলা করে পাছে যেন কোনো ক্ষতি না হয়। মুহূর্তে নীলাশার কাছে পরিবেশটা ভারী হয়ে উঠল। মুখে স্বাভাবিক ভান করে বসে থাকলেও বুকের ভেতরটা কেমন হাহাকার করছে। ফর্সা মুখটা এক মুহূর্তে নিস্তেজ হয়ে গেল। চোখে জল চিকচিক করে উঠল। অন্যদিক তাকিয়ে সকলের অগোচরে মুছে নিল। মা না হতে পারার বেদনা ঠিক কেমন, এটা কাউকে বোঝানো যায় না। শুধু সেই জানে প্রতিদিন কিভাবে ভেতরে ভেতরে নিজেকে গিলে খেতে হয়। চারপাশে যখন শিশুদের কোলাহল, নতুন জীবনের আগমনের আনন্দ, তখন হাসি মুখে পাশে দাঁড়াতে হয় ঠিকই, কিন্তু অন্তরের গভীরে চাপা কান্না গড়িয়ে পড়তে চায়। মা না হওয়ার কষ্টটা এক অন্তহীন শূন্যতা, যে শূন্যতায় প্রতিটি ক্ষণ নীলাশ গুমড়ে মরছে। কয়েক মিনিট পর ঘড়ির কাঁটা ঠিক ঠিক দুপুর 2টোর ঘরে। 2টোর পরে রেজাল্ট প্রকাশ হবে। প্রত্যাশা বিছানায় বসে হাত দুটো সমানে ঘষছে। হাতের তালু টেনশনে ভিজে উঠছে ঘামে। নীরব ফটফট করে আঙুল স্পর্শ করে রেজাল্ট ভিডি ওয়েবসাইটে ঢুকল। রোল, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সবটা পূরণ করতে সাবমিট করতেই সাইট ঘুরপাক খেতে থাকল। প্রত্যাশার চোখ দুটো বুজে বিড়বিড় করে দোয়াদরুদ পড়ছে। নিঃশব্দে পাতলা অধৈর্য নড়ছে। ইয়াল্লাহ, রেজাল্টটা ভালো দিও, মানসম্মানটা যেন থাকে। হাইফাই জিপিএ না হোক, অন্তত মুখ দেখানোর মতো কিছু একটা হোক। নীরব কোনা চোখে প্রত্যাশাকে এক ঝলক দেখল, পরপরই মিটমিট করে হেসে মজার ছলে বলল, দেখো, বিয়েটা তো হয়ে গেছে। বিয়ের আগে হলে না হয়তো টেনশনের একটা কারণ ছিল। ধরো তুমি ফেল করলে, যার ফলে তোমার আম্মু একটা রিক্সাওয়ালা ম্যানেজ করে তার সাথে তোমার বিয়ে দিয়ে দিত। ভাগ্যিস আমি হিরো হয়ে আগে থেকেই সব সিল করে ফেলেছি, তোমাকে বউ করে নিয়েছি। প্রত্যাশা গলা উঁচু করে চেঁচিয়ে উঠল, নীরব, ওফ, থামবেন আপনি। এখন আমি নার্ভাস, আর এদিকে আপনি মজা নিচ্ছেন না। মজা নিচ্ছেন, এবারে কিন্তু আমি সত্যি সত্যি রেগে যাচ্ছি। ঠোঁট কামড়ে হাসল নীরব, কণ্ঠে দুষ্টুমি মিশিয়ে বলল, তোমাকে রাগাতেই চাইছি, কজ রাগলে পরে তোমাকে আরো সুন্দর লাগে। তখন ইচ্ছে করে টুপ টুপ করে কটা চুমু খেতে, তোমার ওই রাগে লাল হওয়া ফোলা ফোলা গালে। আশ্চর্য মানুষ তো আপনি! এই মুহূর্তে এসেও কেউ এমন মজা করে নাকি? আমি করি। নীরবের সোজাসাপটা নির্লিপ্ত জবাব শুনে প্রত্যাশা মুখ বাঁকালো। নীরব সিরিয়াস গলায় বলল, এবারে অতিরিক্ত টেনশন করে বিপি হাই করে ছাড়বে, যাতে আমার বাচ্চাটার প্রবলেম হবে। যেটা হওয়ার সেটা হতে হবেই, সো হাইপার হওয়ার কিছু নেই। শোনো,
তোমার রেজাল্ট যেমনই আসুক না কেন, তুমি কিন্তু আমার লাইফে ফার্স্ট ডিভিশন। এবারে প্রত্যাশার ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখা ফুটে উঠল। মৃদু স্বরে জিজ্ঞাসা করল, রেজাল্ট আসেনি এখনো, 2টো তো অলরেডি বাজে। ওয়েবসাইটগুলোতে এই মুহূর্তে প্রচুর চাপ পড়ে, তাই একটু লেট হচ্ছে। ডোন্ট ওয়ারি, চলে আসবে। বলতে বলতেই রেজাল্ট শো করল। নীরব বলল, আসছে। প্রত্যাশা তড়িঘড়ি উঠে নীরবের পাশে দাঁড়াল। উত্তেজিত চোখ মুখে শুধালো, কি আসছে? কি গ্রেড? কত পয়েন্ট? ফোনটা প্রত্যাশার সামনে মেলে ধরল নীরব। বলল, এই যে, তুমি দেখো। প্রত্যাশা ফট করে চোখের ঘন পাপড়ি নামালো। চোখ বুজে কম্পিত গলায় বলল, না, আপনি বলুন। বলেই নীরবের হাত শক্ত করে চেপে ধরল প্রত্যাশা। টেনশনের নখ ডেবে গেল নীরবের হাতে। নীরব হাতের দিকে এক পলক তাকালো, পরপর প্রত্যাশার মুখের দিকে, তারপর স্মিত হেসে স্পষ্ট কণ্ঠস্বরে পড়ল, ইয়ান্নুর প্রত্যাশা, অল সাবজেক্ট পাস্ট, জিপিএ 4.00। কথাটা মাথায় ঢুকতে 5 সেকেন্ড সময় লাগল প্রত্যাশার। প্রথমে একটু রাগ হলো নীরবের উপর। এত কাহিনী করে বলতে হলো, ডিরেক্ট 4 পয়েন্ট বললেই হয়। তবে রেজাল্ট শুনে আনন্দে আত্মহারা হয়ে সব রাগ উবে গেল নিমিষেই। প্রত্যাশা উচ্ছ্বাসে চেঁচিয়ে ওঠে, ইয়া, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুশিতে সামনে দাঁড়ানো নীরবকে ঝাপটে ধরল প্রত্যাশা। উচ্ছ্বসিত কণ্ঠে বলল, যাগ্গে, এ গ্রেড তো পেয়েছি। এসএসসিতে 3.50 ছিল, একদম কাটায় কাটায় A- হয়েছিল। এবারে একটু উন্নতি হয়েছে, তবুও যেন সেই কাটায় কাটায়। প্রত্যাশা তড়িঘড়ি করে সোজা হয়ে দাঁড়িয়ে আগ্রহ নিয়ে বলে, দেখি দেখি, এবার কোন সাবজেক্টে কত মার্কস এসেছে? ফোনটা হাতে নিয়ে মনোযোগ দিয়ে নম্বরগুলো দেখতে লাগল প্রত্যাশা। নীরব ফ্রু নাড়িয়ে মৃদু গলা খাকারি দিয়ে বলল, হুম হুম, আচ্ছা, এখন তো তোমার মিষ্টি মুখ করানো উচিত। প্রত্যাশা ভ্রু কুচকে সরু চাউনিতে টাকালো। বলল, আরে, বউ পাশ করেছে, মিষ্টি তো আপনি এনে খাওয়াবেন। শুধু আমাকে না, সবাইকে। প্রত্যাশার দিকে ঝুঁকল নীরব। চোখ টিপে বলল, আমার তরফ থেকে সবাইকে তো ঠিকই মিষ্টি খাওয়ানো হবে, তবে আমার বউকেও মিষ্টি খাওয়াতে হবে আমাকে, অন্যভাবে। ক্লিয়ার? প্রত্যাশা চোখ নামিয়ে নিল। লজ্জার আভা লুকাতে চটপট বলল, ধুর, সব সময় ফাজলামি করেন। জানতো, আমি এখন ফ্রেন্ডসদের সাথে কথা বলবো, ওদের রেজাল্ট জানতে হবে। আগে তোমার আব্বু আম্মুর সাথে কথা বলে নাও। ও হ্যাঁ। প্রত্যাশার রেজাল্ট উপলক্ষে বিকেলে মিষ্টি নিয়ে আসে নীরব। ড্রয়িং রুমে আনিশা আর ইচ্ছের হাতে মিষ্টির পিরিচ। আনিশা সুন্দর করে কাঁটা চামচে তুলে তুলে খাচ্ছে। ইচ্ছে খেতে গিয়ে গায়ে মেখে নিচ্ছে। সে নিজেই অবশ্য বলেছিল আনিশার মতন নিজে নিজে একাই খাবে। এখন খেতে গিয়ে মিষ্টির রস ফোটা ফোটা ফ্রকে মেখে ফেলছে। প্রত্যাশা ড্রয়িং রুমে আসছিল। এটা দেখে ইচ্ছের কাছে এসে বলল, এই, তুমি তো একদম গায়ে মেখে নিচ্ছ, মিষ্টির রস যে আঠালো। দাও দাও, আমি খাইয়ে দেই। ইচ্ছে ঘাড় নেড়ে বলল, দাও। প্রত্যাশা পাশে বসল, সুকোমল হেসে ইচ্ছের গালে তুলে দিল। ইচ্ছে মুখে নিয়ে চিবোতে থাকে। প্রত্যাশা জিজ্ঞেস করল, খেতে টেস্টি? জিভ বের করে ঠোঁট মুছার মতো করে উচ্ছ্বসিত মুখে বলল, হ্যাঁ, টেস্টি, অনেক ইয়াম্মি। ইচ্ছের এক্সপ্রেশন দেখে প্রত্যাশা হেসে ফেলল। এর মধ্যে নিহারিকা অদূরে দাঁড়িয়ে সবটা দেখলেন। দেখে ভেতরে ভেতরে প্রসন্ন হাসলেন। কিছু পল পর এগিয়ে এসে প্রত্যাশাকে শুধালেন, প্রত্যাশা, নীরব কোথায়? রুমেই আছে। সবাইকে মিষ্টি দেওয়া হয়েছে, নিরাশা পরে খাবে বলেছে। তুমিও তো খাওনি, একাই নিয়ে খেও কিন্তু। আর হ্যাঁ, নীরবকেও নিয়ে দিও। আচ্ছা মা। ইচ্ছে খেতে খেতে হঠাৎ প্রশ্ন করে উঠল, মামুনি, আমার মাম্মা কবে আসবে গো? প্রত্যাশার মুখটা ম্লান হয়ে গেল, জবাব দিতে পারল না। ইচ্ছে ফের বলল, দিদুন, তুমি তো বলেছ মাম্মা অফিসের কাজে গেছে, কাজ শেষ হয়নি, এখনো আসছে না যে। আচ্ছা, আমি যদি মাম্মার সাথে কথা বলতে চাই, মাম্মাকে রেগে যাবে? মাম্মা তো অফিসের কাজে আছে, সেজন্য রাগ করবে কি? মামনি, তুমি মাম্মার সাথে কথা বলে শুনবে? হ্যাঁ? প্রত্যাশা থম হয়ে গেল। নিহারিকা এড়িয়ে যেতে বলে উঠলেন, আনিশা আর ইচ্ছে খাওয়া শেষে হাত মুখ ভালো করে ধুয়ে বাইরে এসো, আমি সামনেই দাঁড়াচ্ছি, তোমাদেরকে হাঁটতে নিয়ে যাব। কথাটা শুনেই ওদের দুজনের চোখ মুখের খুশির ঝিলিক ঝিকমিক পড়ে উঠল। ইচ্ছেকে খাইয়ে পানি দিয়ে মুখ ধুয়ে দেয় প্রত্যাশা। ইচ্ছের রস মাখানো ফ্রক চেঞ্জ করে আর একটা পরিয়ে দিল। ওরা দুটো ফুরুত করে দৌড়ে নিহারিকার কাছে যায়। বাসার সামনে লাগানো সবজি বাগানে নিহারিকা এটা ওটা দেখছিল। অবশেষে দুজনকে সাথে নিয়ে সামনেই হাঁটতে বেরোন। রসমালাই আর সানার জিলাপি, দুটো মিষ্টি প্রত্যাশার পছন্দের। আজকে দুটোই এনেছে নীরব। প্রত্যাশা এখন রসমালাই রেখে দুটো পিরিচে দুটো দুটো করে 4টে সানার জিলাপি আর অল্প রস তুলল। রুমে ঢুকতেই বেডে নজর যায়। ডার্ক ব্লু টি শার্ট আর অফ হোয়াইট ট্রাউজার পরনে নীরবের। বেডে হেলান দিয়ে শুয়ে আছে। কপালে ভাঁজ ফেলে দৃষ্টিজোড়া ফোনে নিবদ্ধ রেখেছে।
প্রত্যাশা এগিয়ে হাতের ট্রে বেড টেবিলে রাখল। একটা পিরিচ হাতে নিয়ে হালকা কেশে বলল, এই যে আপনার মিষ্টি। ফোন থেকে দৃষ্টি সরিয়ে একবার প্রত্যাশার হাতের দিকে তাকালো নীরব, অতঃপর ফোনের দিকে দৃষ্টি ঘুরিয়ে বলল, খাইয়ে দাও। প্রত্যাশা চোখ বড় বড় করে বলল, মানে? কানে শোনোনি? কথাটা রিপিট করতে হবে? পারবো না, আপনি খেয়ে নিন। হাত জোড়া আমার, দেখছো না ফোন স্ক্রোল করছি? প্রত্যাশা এক ঝটকায় নীরবের ফোনটা টান দিয়ে নিয়ে নিল, মিষ্টির পিরিচ বাড়িয়ে বলল, নিন, এবারে খান। দুই ভ্রুর মাঝখানে ঢেউ তুলে প্রত্যাশার মুখের দিকে তাকালো নীরব, নরম স্বরে বলল, খাও তুমি, মিষ্টি আমার তেমন পছন্দ নয়। অল্প করে খান। ওহো, আমারগুলো তোমার জন্য, আমারটা তুমি খেয়ে নিও। প্রত্যাশা ঠোঁট ফুলিয়ে বলল, আমাকে কি আপনার রাক্ষস মনে হয় নাকি? আর আমার লাগলে আরও আছে, সেখান থেকে নেওয়া যাবে। আরে রাগ করছো কেন? ভালোবেসেই তো বলছি। প্রত্যাশা কাঁটা চামচে এক টুকরো মিষ্টি তুলে নীরবের সামনে ধরল, বলল, নিন, আমিও ভালোবেসে খাইয়ে দিচ্ছি, এবার তো একটু খেয়ে দেখুন। নীরব স্মিত হাসল, বলল, ওকে, এত সুন্দর করে বউ ভালোবেসে দিচ্ছে, না করি কি করে। নীরব মুখে নিল। প্রত্যাশা এবারে নিজের মুখে পুরে চিবোতে চিবোতে বলল, আপনাকে তো আমার ফ্রেন্ডের রেজাল্ট বলা হয়নি। হ্যাপি প্লাস পেয়েছে, নাহিদ 4.35, রোহান 4.58, কোয়েলটা না একটু খারাপ করেছে, 3.75 পেয়েছে। এক নাগারে বলে থামল প্রত্যাশা। এবারে চোয়াল শক্ত করে বলল, করবে না, সারাক্ষণ বয়ফ্রেন্ডের সাথে চ্যাটিং ফ্যাটিং নিয়ে ব্যস্ত থাকে, আর আমাদের মধ্যে বেশি বেশি লুচুগিরি কথা না ওই বলে থাকে। মাথায় আজে বাজে ভাবনা থাকলে তো এমন হবেই, ওই যে অল্প বয়সে পাকলে যা হয়। ভ্রুকুটি করে প্রত্যাশার মুখের দিকে তাকালো নীরব, বলল, আর তুমি নিজে এসব কি ওয়ার্ড ইউজ করছো শুনি? লুচুগিরি, পাকা। চোখ দুটো কপালে তুলে বলল প্রত্যাশা, আরে যে যা করে তাকে সেরকম বলবো না? এখন বলতে গিয়ে যদি ওসব ওয়ার্ড চলে আসে, তাতে আমার দোষ কি? হাত বাড়িয়ে পানির গ্লাসটা নিয়ে ঢকঢক করে পানি খেল নীরব। গ্লাস নামাতে নামাতে বলল, আচ্ছা বাদ দাও এসব, অন্যের রেজাল্ট কেমন হলো এ নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তুমি তোমার নিজের ব্যাপারে মনোযোগী হও। আমার বউ হিসাবে সামনে তোমাকে আরও ভালো করা চাই। টার্গেট রাখবে হ্যান্ডসাম সিজিপিএ তোলার। প্রত্যাশা গাল ফুলিয়ে বলল, বুঝেছি, আমার এই রেজাল্টে আপনি খুশি হননি প্লাস পাইনি তো? আরে আমি কি তাই বলছি? উল্টো বুঝে অভিমান করছো। আমি বলছি সামনে আরও ভালো কিছু করার। পেতেই হবে এমন নয়, তবে চেষ্টাটুকু তো রাখতে হয়। ওহ, প্রসঙ্গ পাল্টাতে নীরব বলল, তোমার তরফ থেকে আমার জন্য আসল মিষ্টি কিন্তু পাওনা রয়ে গেছে। প্রত্যাশা কণ্ঠে কৌতুক নামিয়ে জিজ্ঞেস করল, তাহলে যেটা মাত্র খেলেন সেটা নকল মিষ্টি ছিল নাকি? নিচের অধর কামড়ে ধরে স্বল্প হাসল নীরব, দুষ্টু স্বরে বলল, না, তবে পানসে, কড়া মিষ্টি নয়। আমার জন্য কড়া মিষ্টি হল তোমার ঠোঁট। ৩-৪ দিন পর হাসপাতালের ক্যান্টিনে টেবিলের দুপাশে মুখোমুখি বসে আছে অদ্রিকা আর সার্থক, সামনে ধোঁয়া ওঠা কফির মগ। সার্থকের মুখ শুকনো, চোখ লালচে, দেখেই বোঝা যায় ঠিকমতো ঘুমায় না। অদ্রিকা মৃদুস্বরে বলল, তোকে কিভাবে সান্ত্বনা দেব জানি না সার্থ, তবে একটা কথা বলবো, ভেঙে পড়িস না। নিজের কথাটাও ভাব। প্রীতি ভুল করেছে, তবু বোনের কষ্ট দেখা যায় না। তুই যদি সাজা কমানোর চেষ্টা করিস সেটা অন্যায় নয়। আচ্ছা, জামিনের ব্যাপারটা? সার্থক হতাশ গলায় বলল, প্রীতির জন্য লয়ার নিয়েছি, জামিনের জন্য আপিল করেছিলাম, কিন্তু খারিজ করে দিয়েছে। জামিন হবে না। 3টে কেস নীরব করেছে, সব প্রমাণ সহ, 2টা প্রত্যাশাকে নিয়ে আর একটা নিবিড়কে ঠকানোর জন্য। অদ্রিকা দীর্ঘশ্বাস ফেলল। আর আন্টি? সার্থকের চোয়াল শক্ত হয়ে গেল, মুষ্টিবদ্ধ হাত কাঁপতে লাগল। প্লিজ অদ্রি, ওই মহিলার নামটা আমার সামনে তুলিস না। ওনার জন্যই আজ এই পরিস্থিতি। বোনের জন্য নামকরা বড় লয়ার ঠিক করলেও মায়ের ক্ষেত্রে নির্বিকার। তানিয়ার পক্ষে কোনো উকিল দাঁড়ায়নি। যেখানে নিজের ছেলেই দাঁড়ায়নি, সেখানে আর কে তার পক্ষে নেবে? কয়েক সেকেন্ড নিশ্চুপ কাটল, দুজনেই কফির মগের দিকে তাকিয়ে। অদ্রিকা জিজ্ঞেস করল, তুই গেছিলি প্রীতিকে দেখতে? সার্থক ধীরে মাথা নাড়ল, বলল, হ্যাঁ, 2 দিন হলো হাসপাতাল থেকে জেলে নিয়েছে। এত অল্প সময়ে এতটা দলে গেছে যে চেনাই যাচ্ছে না। চোখের নিচে কালি জমেছে, শুকিয়ে গেছে। কিছু জিজ্ঞেস করলে উত্তর দেয়নি, চুপ করে থেকেছে আর নীরবে চোখের পানি ফেলেছে। এতটুকু বলে থামল সার্থক। ব্যথাতর কণ্ঠে ফের বলল, আজ 2টো সপ্তাহ খাবার মুখে তুলতে গিয়ে প্রীতির মুখটা ভেসে ওঠে। সে কি খাচ্ছে, কিভাবে জেলের 4 দেয়ালের মধ্যে আছে,
এসির মধ্যে ছাড়া থাকতে পারে না, যে সে খাবার মুখে তুলতে পারে না। আমার সেই ছোট্ট বোনটা কি করে সহ্য করছে ভাবলেই আমার এত অসহায় লাগে, বলে বোঝানো যাবে না। গলার স্বর ভারী হয়ে ওঠে সার্থকের, চোখ চিকচিক করে উঠল। দেখার মুহূর্তে প্রীতিকে এটা ওটা জিজ্ঞেস করলেও নিশ্চুপ থাকে, শুধু একটাই প্রশ্ন করে, ভাইয়া ইচ্ছে কোথায়, কেমন আছে? ইচ্ছে ওর দাদুর বাসায় আছে, ভালো আছে। সার্থকের উত্তর শুনে প্রীতি বলে, জানি তো, ওখানে থাকলে ইচ্ছে ভালো থাকবে, সবার আদরে খুব খুব ভালো থাকবে। সার্থক জিজ্ঞেস করে, ইচ্ছেকে দেখতে চাস, একদিন নিয়ে আসবো? প্রীতি সাথে সাথেই না করে, বলে, না, ওকে কখনো এখানে আনিস না ভাইয়া, ও আমাকে ছেড়ে যেতে চাইবে না, কান্নাকাটি করবে। তার চেয়ে ওর বাড়িতে নিজের পরিবারের লোকের কাছে ভালো থাক, আর পারলে ওকে বোঝাস ওর বাজে মাম্মাটা নেই, ওর খারাপ মাম্মাটা মরে গেছে, ও যেন এটাই জেনে বড় হয়। কিছু সময় নীরবে কাটল। মগের কফি ঠান্ডা হয়ে গেছে। সেই ঠান্ডা কফি গলাধকরণ করতে থাকে সার্থক, তবে তেতো ঠেকছে। বোনের কথা মনে পড়লে গলা দিয়ে কিছু নামানো কষ্ট হয়ে ওঠে। অদ্রিকা হতাশ নিঃশ্বাস ফেলল। কিছুক্ষণ চুপ থেকে অন্য প্রসঙ্গে গেল, সার্থ, তুই এখন কোথা থাকিস? ছোট্ট একটা ফ্ল্যাট নিয়েছি। অদ্রিকা কফির মগে ঠোঁট ছোয়াল। খানিকক্ষণ দ্বিধাদ্বন্দ্বে থেকে নিচু গলায় বলল, জানি এই মুহূর্তে আমার কথাটা বলা একদম ঠিক না, তবু বলছি, বাবা মা আমার বিয়ের জন্য অনেক চাপ দিচ্ছে। তোকে তো আমি কতবার বোঝানোর চেষ্টা করেছি, ইভেন বলেছি আমার তোকে ভালো লাগে। তুই অবুঝ নোস সার্থক। এই ভালো লাগার মানে বোঝার জ্ঞান আছে, আর আমিও বোকা নই। ওই মেয়েটার প্রতি তোর যে টান আছে, কুয়াকাটায় থাকতে সেটা আমিও বুঝেছি। সব জেনে শুনেই বলছি, এভাবে সময় নষ্ট না করে জীবনটা গুছিয়ে নেওয়া যায় না? সার্থক থম মেরে গেল। চোখ নামিয়ে কিছুক্ষণ চুপ থেকে বলল, অদ্রি, আমার একটু সময় লাগবে এখন এই পরিস্থিতিতে। কথার মাঝখানেই বলল, সময় নিতে নিতে বুড়ো হয়ে যাবি, কিছুদিন গেলে চুলে পাক ধরে যাবে কিন্তু। আর এদিকে গ্রামের বাড়িতে গেলেই সবাই আড়ালে আড়ালে আমাকে বুড়ো বলে। মেয়েটার সমস্যা আছে, নইলে বিয়ে করে না কেন? ভাবছি সবার মুখ বন্ধ করার জন্য হলেও দ্রুত বিয়ে করে দেখিয়ে দিব। 3 দিন সময় দিলাম সার্থ, ডিরেক্ট হ্যাঁ বা না বলবি, নয়তো বাবা মায়ের ঠিক করা পাত্রকে বিয়ে করে নেব। আর বিয়ে হলে আপনা আপনি ভালোবাসা সৃষ্টি হয়ে যায়, পুরনো মুহটহ কোথায় চলে যায়। অদ্রিকা একটু অ্যাক্টিং করে বলতে থাকে। একাকী নিঃসঙ্গ লাইফের দুঃসময়ে অদ্রিকার সাথে কথা বলে একটু হলেও হালকা লাগছে সার্থকের। রাত 11:30, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ঘরে হালকা ঠান্ডা ঠান্ডা ভাব। প্রত্যাশা ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়ল। নীরব পাশ ফিরে ফোনে স্ক্রল করছিল। কাঁথাটা গায়ে টেনে নিতে নিতে প্রত্যাশা বলল, আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা, বাইরে বৃষ্টি হচ্ছে, আমার তো শীত শীত লাগছে। এর মধ্যেও এসিটা অন করে রেখেছেন, পাওয়ারটা একটু বাড়িয়ে দিন। নীরব ফোনটা নামিয়ে এক হাতে প্রত্যাশাকে কাছে টেনে নিল, বলল, শীত লাগলে উষ্ণতা পেতে কাঁথা না টেনে আমাকে জড়িয়ে ধরতে পারো, এতে কিন্তু আমি একটু আপত্তি করব না, বরং খুশিই হব। প্রত্যাশা ঠোঁট বাঁকিয়ে বলল, জানি তো সেটা। জানো, তাহলে নিজে থেকে করো না কেন? আমি না করলেও আপনি তো ঠিকই জড়িয়ে নেবেন। দীর্ঘশ্বাস ছেড়ে মজা করে বলল, কপাল মন্দ, শুধু জড়িয়ে ধরেই থাকতে হচ্ছে। ডক্টরের কথা মেনে চলতে গিয়ে নিজের উপরই জুলুম করছি। প্রত্যাশা হেসে মাথাটা নীরবের বুকের উপর রাখল। নীরব আলতো করে হাত পেঁচিয়ে ধরল। হঠাৎ প্রত্যাশা জিজ্ঞেস করল, আচ্ছা বলুন তো, আপনার মনে হয় ছেলে হবে নাকি মেয়ে? আই হ্যাভ নো আইডিয়া। আরে শুধু অনুমান করে বলুন না। ছেলে হোক বা মেয়ে, যাই হোক না কেন সুস্থ হলেই আমার খুশি। যদি টুইন হয়, যেমন ধরুন নীর আর প্রাপ্তি একসাথে আসলো, ওটা কি সম্ভব নাকি? কেন হতে পারে না? না মানে আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে তো সিঙ্গেল ফিটাস লেখা ছিল, তাই টুইনের সম্ভাবনা নেই। প্রত্যাশা একটু ভেবে নিয়ে মাথা নাড়ল। ও হ্যাঁ, ঠিকই বলছেন, আমার মাথায় আসেনি, একদম খেয়াল করিনি। নীরব এক ঝটকায় প্রত্যাশাকে নিচে ফেলল।
আষ্টপৃষ্ঠে জড়িয়ে মৃদুস্বরে বলল, তোমার বাড়তি কোনো কিছুর খেয়াল রাখার দরকার নেই, এখন শুধু আমার দিকেই খেয়াল রাখো। কথা শেষ করে কাঁথাটা টেনে নিল নীরব। জানলার কাজবাই বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে। ঘরটা ধীরে ধীরে ভালোবাসার উষ্ণতায় ভরে উঠল। গল্পটি চলবে। মধ্যরাতের চাঁদ, লেখনীতে মুস্তারিন মুসাররাত, পর্ব ৫৩। ভার্সিটির মাঠ, বিকেলের নরম কোমল রোদে তাগড়া যুবকেরা ফুটবল খেলায় মাতোয়ারা। আজ নিবিড় আর নীরব দুই দলে। মাঠের এপাশ ওপাশে কিছু মেয়ে হাঁটছে, কেউ দাঁড়িয়ে খেলা দেখছে তো আবার কেউ গল্প করছে। প্রীতি আর ওর এক মেয়ে ফ্রেন্ড অদূরে দাঁড়িয়ে। প্রীতির পরনে নেভি ব্লু গর্জিয়াস কুর্তি আর লেডিস জিন্স, সোনালি রং করা চুলগুলো মৃদু হাওয়ায় উঠছে। হাতে থাকা কোকাকোলার ক্যানটা থেকে থেকে মুখের সামনে ধরছে তো আবার আর চোখে মাঠের দিকে তাকাচ্ছে। খেলায় মনোযোগী নিবিড়ের দৃষ্টি বল ছেড়ে বারবার প্রিয়তমার দিকে যাচ্ছে। ওই যে চুলগুলো হাওয়ায় উড়ে এসে প্রীতির হাওয়ায় মিঠাইয়ের মতন গাল ছুঁয়ে দিচ্ছে, এই দৃশ্যটুকু নিবিড়ের কাছে যা সুন্দর লাগছে না, একদম অপূর্ব। ইচ্ছে করছে সামনাসামনি দাঁড়িয়ে নিষ্পলক চাহনিতে চেয়ে চেয়ে শুধু দেখতে। এদিকে মাঠের হইচয়ে নিবিড় চোখ সরিয়ে খেলায় মনোযোগ দেওয়ার চেষ্টা করল। কয়েক পল পরে বলটা নীরবের পায়ে আসে। নীরব বল ড্রিবল করে এগোচ্ছিল। চরম উত্তেজনা, হইচই। কিক মারতেই বল জালে জড়ায়। শুরু হয় এক দফা উল্লাস। নিবিড় হতাশ শ্বাস ফেলে নীরবের কাছে এগোল। পিঠ চাপড়ে মজার ছলে ফিসফিসিয়ে বলে, এই নীরব, তোদের দল তো 2 গোলে এগিয়ে গেল রে ভাই। মান সম্মানের ফালুদা বানাস না ভাই আমার। দেখ, ওপাশে প্রিয়স্মিতা দাঁড়িয়ে। আজও সামনে হারলে হিরো থেকে হব 0। তুই অন্তত একটু ছাড়ছুড় দে ভাই। কপালের ঘাম এক আগুলে ছুঁড়ে ফেলল নীরব। বলল, ভাথা থেকে এসব প্রীতিটিতির ভূত বের কর, খেলায় মন দে। নাটক পরে কর, আজ তোর খেলায় মন নেই। বলের দিকে নজর না থেকে তোর নজর অন্য কোথাও আটকে যাচ্ছে। তাই বলছি, এখনো সময় আছে। প্রীতির চিন্তা আউট পরে খেলায় মনোনিবেশ কর। নিবেক চোখ কুচকে বলল, ওই প্রীতি কি? প্রীতি টীতি আবার কি? ভাবি বল ভাবি, আমার ইন ফিউচার বউ। তোর ভাবির আগে ভাবি, এরপর থেকে এটা মাথায় রাখবে, বুঝলি? নীরব চোখ পাকিয়ে তাকালো। বাড়িতে মায়ের কানে খবরটা পৌঁছে দিব কি? ভাইয়া স্টিল সিঙ্গেল, আর এদিকে মায়ের মেজো ছেলে প্রেম করে বেড়াচ্ছে। যা ভাবসাব মনে হচ্ছে ভাইয়ার আগে বিয়ে না সারে। নিবিড় ঠোঁট মেলে কিছু বলবে তার আগেই পুরোদমে খেলা শুরু হয়। কিছুক্ষণ 2 দলেরই হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। বলটা নীরবের দখলে ফের আসে। ডান দিক দিয়ে দৌড়ে এগোতে গিয়ে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে ধাক্কা খেয়ে পায়ের গোড়ালিতে জোরে চোট পায় নীরব। মুহূর্তেই ভারসাম্য হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ব্যথার ঝটকায় মুখ বিকৃত হয়ে গেল ওর। 2 হাত দিয়ে গোড়ালি আঁকড়ে ধরে হাঁপাচ্ছে। চারপাশে সবাই জড়ো হতে থাকে। নীরব ব্যথাতুর চোখ মুখে বুট খুলতে শুরু করে। নিবিড় উদ্ভ্রান্তের মতো এগিয়ে এলো। নীরবের গোড়ালিটা ফুলে ঢোল হয়ে উঠেছে। এটা দেখেই নিবিড়ের বুকটা কেঁপে উঠল। সামনে হাঁটু গেড়ে বসে অস্থির হাতে নীরবের পাটা ধরে আস্তে চাপ দিল, কণ্ঠে তীব্র উদ্বেগনি শুধালো, নীরব, আর কোথায় লেগেছে? খুব ব্যথা পাচ্ছিস? উফ, বেশ ফুলে গেছে তো। নীরব দাঁত চেপে বলল, এতটা কিছু না, সামান্য লেগেছে। এই বলে নীরব উঠে দাঁড়াতে নেয়। পায়ের উপর প্রেশার পড়তেই ব্যথায় কপাল কুঁচকে এলো। নিবিড় ভাইকে সামলে নিল। ব্যতিব্যস্ত হয়ে বলল, ব্যথা সহ্য করতে পারছিস না, আবার মাতব্বরি করে একাই হাঁটতে নিচ্ছিস। চল, তোকে এখনই ডাক্তার দেখাতে হবে। আরে একটু সময় দিলে এমনি ঠিক হয়ে যাবে। নিবিড় একটা রুমাল জোগাড় করে ভিজিয়ে গোড়ালিতে চেপে জড়ল। বলল, এসব খেলার চোট হেলাফেলা করা ঠিক হবে না। এক্স-রে করে দেখতে হবে ফ্র্যাকচার হয়েছে কিনা। নীরব তীব্র প্রতিবাদ করে বলল, ডাক্তার দেখাতে হবে না, বেশি ব্যথা হলে একটা পেইন কিলার খেয়ে নিলেই চলবে, আর ফোলা একাই ঠিক হয়ে যাবে। নিবিড় কোনো কথা শুনল না। এক হাতে ভাইয়ের হাত নিজের কাঁধে তুলে নিল, আরেক হাতে শক্ত করে ধরে ধীরে ধীরে হাঁটতে সাহায্য করে। তারপর জোর করেই ডাক্তার দেখায়। সে রাতে হলে নীরবের গা কাঁপিয়ে জ্বর আসে। সারারাত জেগে ভাইয়ের মাথায় জলপট্টি দেয় নিবিড়। চোখের পলকেই কেটে গিয়েছে বেশ কটা মাস। প্রত্যাশার 5 মাস চলছে। ইদানিং ওর মুড সুইং হচ্ছে। হঠাৎ নীরবের কাছে ফোন করে বায়নার সুরে বলে বাসায় বোর লাগছে, একদম কোনো কিছু ভালো লাগছে না, ঘুরতে যেতে ইচ্ছে করছে। বউয়ের মন ভালো করতে অগত ডিউটি ফেলে বাসায় আসে নীরব। সার্কিট হাউসের পাশের মাঠে শান বাঁধানো বসার স্থানে দুজনে বসে। সূর্যের কমলা রঙের আলোয় একদল কিশোর ফুটবল খেলছে। হঠাৎ এক ছেলের পায়ে আঘাত লাগে। সঙ্গে সঙ্গে আরেক ছেলে দৌড়ে আসে। কথা শুনেই বোঝা যায় ওরা ভাই। দেখে অনুমান করা যায় বয়সে বড়জোর 1.5-2 বছরের তফাত। কিন্তু ভাইয়ের ব্যথায় অপর ছেলেটার চোখ কেমন চিনচিনে হয়ে উঠল। খেলা ফেলে ভাইকে বুকে আগলে নিয়ে সবার উদ্দেশ্যে জোরে সরে বলল, এই শোন, আমি আর খেলব না রে, নাফির পায়ে চোট লেগেছে, ওকে বাসায় নিয়ে বরফ দিতে হবে। এই বলে ভাইকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে ছুটল। এই দৃশ্যটা চোখের সামনে আসতেই নীরবের বুক কেঁপে ওঠে।
অতীতের কথা মনের ক্যানভাসে উকি দেয়। আর সেই দৃশ্যটুকু মনে উঠতেই নিঃশ্বাস আটকে এলো। বুকের ভেতরটা মুষড়ে যাচ্ছে, চোখ দুটো চিকচিক করে উঠেছে। ততমধ্যে পাশে বসা প্রত্যাশার ডাকে সম্বিত ফেরে নীরব। নীরবের হাত ধরে মৃদু ঝাঁকি দিয়ে বলল, প্রত্যাশা, শুনছেন? কি ভাবছেন? এত চুপচাপ আছেন যে? নীরব নিজেকে সামলে নিল। প্রত্যাশার সামনে নিজেকে প্রকাশ না করে বলল, না তেমন কিছু না। বলো। বাদাম খাবো, বাদামবালাকে দেখিয়ে বলল। নীরব খোসা ছাড়িয়ে ফু দিয়ে প্রত্যাশার হাতে তুলে দিচ্ছে। প্রত্যাশা খাচ্ছে আর পা দুটো দুলাচ্ছে। চিবুতে চিবুতে বলল, শুধু আমাকেই কেন দিচ্ছেন? আপনিও খান। তুমি তো আর একা নও, তোমাকে দিচ্ছি মানে একসাথে দুজনকে খাওয়াচ্ছি, আমার বেবিকে আর তার মাম্মিকে। প্রত্যাশার অঝরে হাসি ফুটল। পা দুটো দুলাতে দুলাতে বলল, জানেন, আমি বাদাম গাছ দেখেছি। নানুর বাসায় গিয়েছিলাম, তখন মামারা বাদামের চাষ করে। চরে ঘুরতে গিয়ে কাঁচা বাদাম ছিঁড়েছিলাম। ইয়া আল্লাহ, এক একটা গাছে পাতার চেয়ে বাদামই দেখি বেশি। বাদাম গাছে তো ফল দেয় না? হোয়াট? ফল দেয় মানে? হুঁ, ফলই তো, বাদাম ফলের কথা বলছি। ননসেন্স কোথাকার! বাদাম ফল নয়, বাদাম হলো শস্য। ননসেন্স বলে প্রত্যাশার মুখটা গম্ভীর হয়ে এলো। ঠোঁট বাঁকিয়ে গম্ভীর সুরে বলল, ওই হলো একই। এর সাথে বেশি কথা বললে নিজের ভুল শুধরানোর দূর উল্টো অভিমান করে থাকবে। তাই কথা না বাড়িয়ে নীরব বলল, হয়েছে, এবার ওঠো, সন্ধ্যা হয়ে আসছে, বাসায় চলো। গত সপ্তাহে আদালত রায় ঘোষণা করেছে, ড্রাগ সিন্ডিকেটের হেড, ড্রাগের চোরাচালান করে কোটি কোটি কালো টাকা উপার্জনকারী তানিয়া আর তার সিন্ডিকেট সহ যারা সাহায্যকারী ছিল সবারই যথাযথ সাজার ঘোষণা দেওয়া হয়। জীবনধ্বংসী নিষিদ্ধ ড্রাগ কত মানুষের জীবন ধ্বংস করেছে ইয়াত্তা নেই। এটা গুরুতর অপরাধ। কত কত নিরীহ প্রাণ বিপথে গেছে, নেশায় আসক্ত হয়েছে, মাত্রাতিরিক্ত অ্যাডিক্টেড হয়ে কেউ বা অকালেই ঝরে গিয়েছে, যাচ্ছে। রিমান্ডে নিয়ে নিবিড়ের ব্যাপারটাও স্বীকার করে তানিয়া। সিন্ডিকেটের হেড অপরাধী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। আদালত সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তানিয়ার মৃত্যুদণ্ড রায় দেয়। প্রীতির 3টি কেসের জন্য বাদীর আইনজীবী 10-12 বছরের কারাদণ্ড দাবি করেছিলেন। তবে সার্থকের ধরা আইনজীবীর প্রচেষ্টায় মেয়ের ইচ্ছের ভবিষ্যৎ মননে 7 বছরের জেল দেয় আদালত। সার্থক তবুও সিদ্ধান্ত নেয় রায়ের বিরুদ্ধে আপিল করবে, যদি আরেকটু হলেও বোনের সাজাটা কমানো যায়। সকালে নাস্তার টেবিলে মাহবুব সাহেব 2 ছেলেকে উদ্দেশ্য করে বলেন, রাতে যেন ওনার সাথে দেখা করেন, গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। রাত 10টা বাজে। বাবা মায়ের রুমে নিভার নীরব দাঁড়িয়ে। প্রত্যাশা আর নীলাশাকেও ডাকা হয়। মাহবুব সাহেব সিঙ্গল সোফায় বসে, নিহারিকা বিছানার এক পাশে বসে। মাহবুব সাহেব গলা খাঁকারি দিয়ে বললেন, দেখো বাবারা, আমার বয়স হয়েছে, শরীরটাও ইদানিং ভালো যাচ্ছে না। কখন কি হয়। বয়স হয়েছে, আল্লাহ দীর্ঘদিন হায়াত দিয়েছেন, শুক্রিয়া। এখন সবসময় যাওয়ার প্রস্তুতি নিয়েই থাকি। আমার যেটুকু আছে সবটা তোমাদের মাঝে বন্টন করে দেয়াই ভালো। ব্যাংকের চেক সামনে, কলমটা হাতে তুলতে তুলতে বললেন, বাড়িসহ আঙিনা আমাদের 2 ভাইয়ের নামে। যতদিন পারো একসাথে মিলেমিশে থেকো। তবে একসময় না একসময় তো প্রয়োজনে আলাদা বাড়ি করতেই হয়। বড় আঙিনা আছে, ভাগবাটোয়ারা করে যার যার মতো বাড়ি করে নিও। আবিরদেরটা ন্যায্যভাবে দিও। যদিও আমি জানি আমার সন্তানেরা কখনো বেইনসাফি করবে না, তবুও বাবা হিসাবে বলা আমার দায়িত্ব। জানি না নিবিড় কখনো সুস্থ হবে কি না। শেষ কথাটা বলতে গিয়ে চোখ ভিজে উঠল। থেমে গেলেন মাহবুব সাহেব, চশমাটা সরিয়ে চোখ মুছলেন। ফের বললেন, নিবিড়ের ভাগেরটা ইচ্ছেকে দিও। নামকরা ফার্মে উচ্চপদে দীর্ঘ সময় চাকুরি করেছেন মাহবুব সাহেব। হ্যান্ডসাম স্যালারি ড্র করতেন। সন্তানদের মানুষ করেও বেশ কিছু টাকা ব্যাংকে জমিয়েছিলেন। খরচাপাতি করে এখন অবশ্য 20 লাখ সামথিং আছে। নিভান চাকরি পাওয়ার পর সেই সংসারে বেশি টাকা দেয়, এখনও সেই সংসারে বেশি অংশ দিয়ে থাকে। নিবিড়ের চিকিৎসার ব্যয় নীরব বহন করছে। তারপর তার যা বেতন 2 হাত ভরে খরচা করতে গিয়ে সব মিলিয়ে সংসারে কমই দেয়া হয়। তবে মাঝে মাঝেই সবার জন্য এটা ওটা দেয়া হয়। চেকের পাতা উল্টাতে উল্টাতে বললেন মাহবুব সাহেব, এখানে 20 লাখ টাকা আছে। তোমাদের 2 ভাইয়ের 5 লাখ করে দিচ্ছি, ইচ্ছেরটা ওর নামে আলাদা রাখব, আর বাকি 5 লাখ তোমার মায়ের জন্য। চেকে সই করতে নিলে নিভান থামিয়ে দিল। বাবা, এসব রাখো, তোমাকে এসব ভাগবাটোয়ারা করতে হবে না, সবটা মায়ের নামেই রাখো। আর হ্যাঁ, ইচ্ছের জন্য কিছু করতে চাইলে সেটা আলাদা। নীরব বলে উঠল, বাবা, আমার মনে হয় আমার বা ভাইয়ারের কাউরেরই টাকাগুলোর প্রয়োজন নেই। তোমাদের রহমতে আল্লাহ যে ব্যবস্থা করে দিয়েছেন, ইনশাল্লাহ গোটা জীবন ভালোভাবে কেটে যাবে।
বাবা, আমি বলতে চাইছি, এখান থেকে ইচ্ছেরটা ইচ্ছের জন্য রেখে বাকিটা যদি নিবিড়ের ট্রিটমেন্টের জন্য লাগানো যায়। বছরখানেক হলো নিবিড়ের থেরাপি চলছে, বাট কোনো উন্নতি নেই। উন্নতির জন্য বিদেশে নিলে যদি কিছুটা হলেও উন্নতি হয়। নিভানোর সাথে সাথে সহমত পোষণ করল। ছেলেদের কথার ভাইয়ের প্রতি ভালোবাসা দেখে মাহবুব সাহেব গর্বে বুক ফুলিয়ে শ্বাস নিলেন। টাকার জন্যই আজকাল মানুষ অহরহ পাপ করছে, ঘুষ খাচ্ছে, খুনাখুনি পর্যন্ত করছে। অথচ ভাইয়ের প্রতি এদের নিঃস্বার্থ ভালোবাসা দেখে আবেগপ্লুত হলেন ভদ্রলোক। নিহারিকাও ছেলেকে কাছে পাওয়ার স্বপ্নে বিভোর হয়ে সহসাই বললেন, ওরা ঠিকই বলেছে নিভানের বাবা, তাই করো। আল্লাহ যেন এবারে আমার বুকের মানিক আমার কাছে ফিরিয়ে দেন। এ জীবনে আর কিচ্ছু চাওয়ার নেই আমার ছেলেরা হাসি খুশি থাকলেই আমি খুশি। আমার নিবিড় সুস্থ হোক, ওর মেয়েটাকে, ওর রক্তকে আংলে ধরে বাঁচুক। বলতে বলতে কেঁদে উঠল নিহারিকা। কান্নার শব্দ আটকাতে শাড়ির আঁচল টেনে মুখে গুজলেন। মাহবুব সাহেব ছেলেদের কথায় সন্তুষ্ট, তবুও বৌমাদেরকেও জিজ্ঞেস করেন তাদের মতামত কি। নীলাশার প্রত্যাশাও একই কথা বলল, এতে তারা খুশি। রাত 9টার দিকে পড়ার টেবিলে বসে প্রীতি হাতে পেন কিছু নোট করছিল। হঠাৎ হাতের ওপর উষ্ণ স্পর্শ পেল। লম্বা লম্বা মুখ্য আঙুল দিয়ে কেউ তার আঙুলের ফাঁকে আঙুল গুজল। প্রীতির কপালে বিরক্তি ছাট পড়ল। নিবিড় ঝুঁকে প্রীতির কানের পাশে মুখটা নিল, ফিসফিসিয়ে বলল, এখন পড়া বাদ দাও, হাজব্যান্ডকে টাইম দাও। অপর হাত দিয়ে নিবিড়ের হাতটা সরিয়ে দেয় প্রীতি। বলল, নিবিড়, সামনে প্রেজেন্টেশন আছে, আর হঠাৎ এই সময় তুমি? নিবিড় প্রীতির হাত ধরে টান দিয়ে সামনে দাঁড় করালো। অভিযোগে সুরে বলল, আমি জানি তুমি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, পড়াশোনায় মনোযোগী হবার স্বাভাবিক। তবে প্রীতি, আমি রিয়েলাইজ করলাম আমি আগের প্রীতিকে মিস করছি। বিয়ের পর থেকে তোমার আগের স্বরূপটা মিস করছি। বিয়ের পর পরিবর্তন আসে জানি, কিন্তু এভাবে হবে কখনো ভাবিনি। বলতে বলতে কোমর জড়িয়ে কাছে টানল। নিবিড় কোমর থেকে নিবিড়ের হাতটা সরিয়ে দিতে দিতে এড়িয়ে গেল প্রীতি। বলল, না বলেই এই মুহূর্তে আসলে? তোমাকে সারপ্রাইজ করতে। এই প্রিয়স্মিতা, অসময়ে আমাকে দেখে তুমি খুশি হয়েছ নাকি বোর হচ্ছ? মুখ দেখে তো খুশির কিছুই পাচ্ছি না। প্রীতি নিজেকে ব্যস্ত দেখাতে বলল, নিবিড়, তুমি যে নোটগুলো দিয়েছিল না, সেগুলো এখনো কমপ্লিট হয়নি। আজকে সেগুলো শেষ করার প্ল্যান করেছি। তুমি বসো, আমি কফি দিতে বলছি। আমাকে নোটগুলো শেষ করতে হবে। নিবিড় দীর্ঘশ্বাস ফেলে। প্রীতি চটপটে হাতে ওয়ার্ড্রপের উপর রাখা নোটগুলো টান দিয়ে নিতে থাকে। অবাক করা বিষয়, প্রেগন্যান্সি টেস্টের রিপোর্টটা পাশেই নোটের গা ঘেঁষেছিল। আকস্মিক রিপোর্টটা মেঝেতে পড়ো আর উড়তে উড়তে নিবিড়ের পায়ের সামনে ঠাকে। প্রীতির চোখ কপালে ওঠার জোগাড়। নিবিড় উবু হয়ে রিপোর্ট তুলতে নেয়। উপরে তারিখ আর প্রীতির নাম দেখে কপাল কুঁচকে আসে ওর। রিপোর্ট হাতে তুলে বলল, প্রীতি, এখানে তোমার নাম দেখছি। আমার গতকালের তারিখ? কিসের রিপোর্ট এটা? এনি প্রবলেম প্রীতি? প্রীতি থতবুর্ত খেল। সে তো ভেবে রেখেছিল নিবিড়কে কিচ্ছুটি টের পেতে দেবে না, 2-1 দিনের মধ্যেই অ্যাবর্শন করবে। প্রীতি হাত বাড়িয়ে টান দিয়ে নিয়ে নেবে, তার আগেই নিবিড় খুলে ফেলে। নিবিড়ের চোখ স্থির হয় প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ লেখা ওয়ার্ডটির উপর। নিবিড় চমকে প্রীতির মুখের দিকে তাকালো। প্রীতি তড়িৎ উল্টো ঘুরে দাঁড়িয়ে পড়ল। নিবিড় ভাবে প্রীতি লজ্জা পেয়েছে। নিবিড়ের চোখে আনন্দ ঝিকিমিকি করে ওঠে। পেছন দিকে প্রীতিকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি ঠেকালো। ঠোঁটে হালকা হাসি ফুটল। কোমল স্বরে বলল, আমি বাবা হচ্ছি। 1 সেকেন্ড থামল। একটা হাত আলগোছে প্রীতি পেটের উপর রাখল। মেদমহীন মসৃণ পেটে হাত বুলিয়ে বলল, প্রিয়স্মিতা, আমি বাবা হচ্ছি। থ্যাংক ইউ প্রিয়স্মিতা। প্রীতিকে নিজের দিকে ঘুরিয়ে নিল। উত্তেজিত চোখ মুখে জিজ্ঞেস করল, এত বড় সুখবর এখনো জানাওনি কেন? গতকালের তারিখ দেখছি, ফোনেও তো বলতে পারতে। প্রীতি রোবটের মতো দাঁড়িয়ে, মুখটা বিবর্ণ। গম্ভীর গলায় বলল, নিবিড়, আমাদের দুজনেরই পড়াশোনা শেষ হয়নি। তুমি বেকার? নিবিড় কথার মাঝেই বলে উঠল, ডোন্ট ওয়ারি, বেকার আজ আছি। অনার্সটা কমপ্লিট হলেই চাকরি পেয়ে যাব। আমার নিজের উপর এটুকু কনফিডেন্স আছে প্রীতি। প্রীতির বিরক্তি লাগছিল। নিবিড় হাঁটু খেজে বসল। 2 হাতে প্রীতির কোমর টেনে দূরত্ব ঘোচালো। পেটের উপর চুমু খেয়ে বলল, আমার অংশ, আমার অস্তিত্ব বহনকারী। বাবা খুব খুব খুশি। এত তাড়াতাড়ি আসবে কখনো ভাবিনি। বাবাকে সারপ্রাইজ করে দিলে তো। মাথা তুলে তাকিয়ে প্রীতির মুখটা বিবর্ণ খেয়াল হতেই নিবিড়ের কপাল গুটিয়ে আসে। দাঁড়িয়ে প্রীতির মুখের দিকে তাকিয়ে বলল, এই প্রিয়স্মিতা, মন খারাপ কেন? প্রীতি নিরুত্তর রইল। নিবিড় মৃদু হেসে বলল, ওহো, ভাবছ বাচ্চা এলে তোমাকে কম ভালোবাসব? ভালোবাসায় ভাগ বসাবে আমাদের বেবি? প্রীতিকে জড়িয়ে ধরে হেসে বলল, শোনো প্রীতি, তোমাকে আমি বড্ড বেশিই ভালোবাসি, আমার লাইফের থেকেও বেশি। তোমার জন্য আমি সবটা ছেড়েছি। আর বাচ্চা, আমাদের বাচ্চা তো আমাদের ভালোবাসারই অংশ। এই ছোট্ট প্রাণটা আমাদের ভালোবাসারই এক কোমল সাক্ষ্য। আমরা দুজনেই তাকে ভালোবেসে বড় করব। তোমার জন্য আমার ভালোবাসা কখনো ফিকে হবে না। তুমি আমার শ্বাস প্রশ্বাস। তোমার জন্য এক সমুদ্র ভালোবাসা এই বুকে নিয়েই আমি মরতে চাই। মাথার ওপর পুরনো পাখাটা খটখট আওয়াজ তুলে ঘুরছে।
3টে পাখা স্পষ্ট দেখা যাচ্ছে। বাতাস গায়ে লাগা দূর আওয়াজ। দেয়াই যেন ফ্যানটার কাজ। নিচে ঘুমন্ত এক রমণী অস্থিরভাবে নড়াচড়া করছে। ধপ করে চোখ মেলে সে স্বপ্ন দেখে ধরফড়িয়ে উঠে বসে প্রীতি। কপাল ঘেমে দরদর করে পানি ঝরছে। গলাটা শুকিয়ে কাঠ। হাতরে পাশে স্টিলের গ্লাসটা হাতে নিল। মুখে নিতে গিয়ে দেখে গ্লাস ফাঁকা। পানির ছিটে ফোঁটাও নেই। শুকনো জিভ দিয়ে গলা ভেজানোর ব্যর্থ চেষ্টা করে প্রীতি। এই রাতে সবাই ঘুমিয়ে এখন ডেকে মরে গেলেও পানি পাওয়া যাবে না। হাঁটুতে মুখ গুজে ফুঁপি উঠল প্রীতি। ইদানিং মাঝে মাঝেই নিবিড়ে স্বপ্ন দেখে। স্বপ্নের মাঝে পুরনো অতীতও উঠে আসে, যা আজকাল প্রীতিকে দগ্ধ করছে। অবচেতন মনটা চিৎকার করে বারবার বলতে চায়, তুই পাপী, পাপিষ্ঠ, তুই নিরীহ মানুষটাকে ঠকিয়েছিস, তার নিঃস্বার্থ ভালোবাসাকে পায়ে ঠেলে দিনের পর দিন প্রতারণা করেছিস। তুই এটা ডিজার্ভ করিস। উচ্চ পদস্থ এক পরিচিতজনের সুপারিশে জেল ডেপুটি সুপারিনটেন্ডেন্টের সাথে সার্থকের ভালো সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদেই সপ্তাহে 2বার বোনের সাথে দেখা করার সুযোগ নেয় সে। বোনের জন্য খাবার, ফলমূল, পোশাক দিয়ে যায়। তবে খাবার প্রীতির গলা দিয়ে নামতে চায় না। পোশাক সে সবসময় মলিন সাদামাটা রঙেরটাই পরে থাকে। ভাইয়াকে আসতে বারণ করে, কিন্তু ভাইয়া পারলে যেন রোজই আসে। সেদিন দেখা করার সময় লোহার গ্রিলটা 2 হাতে চেপে ধরে বলল প্রীতি যে, ভাইয়া, আমাকে একবার নিবিড়ের সাথে দেখা করানোর ব্যবস্থা করতে পারবি? আমি শুধু একবার ওর পাশে দাঁড়িয়ে ক্ষমা চাইতে চাই। জানিও আমার কথা অনুধাবন করার মতো অবস্থায় নেই, তবু একবার ওর পাশে দাঁড়িয়ে ক্ষমা। বোনকে দেখলেই বুকটা হু হু করে ওঠে। ইচ্ছে করে এক ঝটকায় বুকে টেনে নিয়ে পরম আদুরে হাতটা মাথায় বুলিয়ে দিতে, কিন্তু আফসোস সে সুযোগটুকুও যে নেই। গ্রিলের ওপাশে দাঁড়ানো বোনের দিকে তাকালেই চোখ চিকচিক করে ওঠে। সারচোখ আঙুলের সাহায্যে চোখের পানি মুছল। বলল যে, চেষ্টা করলে অনুমতি নিয়ে দেখা করাতে পারব, কিন্তু নিয়েও লাভ নেই। নীরব আর ওর পরিবার অ্যালাউ করবে না, দেখা করতে দেবে না, ঝামেলার সৃষ্টি হবে। নীরব বিচারের সময় ইচ্ছেকে অবধি আনতে দেয়নি। ইচ্ছেকে আনলেও তোকে ছাড়া থাকতে চাইতো না, কান্না করত। এটাকে জাজের সামনে উপস্থাপন করে তোর সাজা আরও কমানো যেত, বাট নীরবের সাথে তর্কতর্কি করেও ও ইচ্ছেকে আমার সাথে আসতে দেয়নি। প্রীতি দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা থাক ভাইয়া, কখনো যদি নিবিড় সুস্থ হয় আমার হয়ে বলে দিস, যেন পারলে আমাকে মাফ করে। জানি আমার অপরাধ ক্ষমার অযোগ্য, তারপরেও বলছি, তবু যদি তার হৃদয়ে 1 ফুটা দয়ার জায়গা থাকে তাহলে যেন আমাকে মাফ করে। নিবিড়কে সিঙ্গাপুর নেওয়ার জন্য কাগজপত্র জমা দেওয়ার সব পুরোদমে চলছিল। এর মধ্যে নিবিড় গত 3-4 দিন ধরে বেশি অসুস্থ হয়ে পড়ে। লাইফ সাপোর্টে নেওয়া হয় নিহারিকা হসপিটালে। নিভান হসপিটালে ছুটাছুটি করছে। সবার আশায় জল ঢেলে সবাইকে কাঁদিয়ে অবশেষে নিবিড় না ফেরার দেশে পাড়ি জমায়। ভোর রাতে কম্পিউটারের শব্দ, সব কিছু এক নিমিষেই থেমে যায়। মনিটরে ঢেউ তুলে চলা হার্টবিট থমকে যায়। গত 1 সপ্তাহ ধরে নিবিড়ের অবস্থা ক্রমশ অবনতি হচ্ছিল। ফুসফুসের দীর্ঘমেয়াদী ক্ষতি আর নিউরোটক্সিনে স্নায়ুর স্থায়ী ড্যামেজ, দুটো একসাথে শরীরকে দুর্বল করে দিয়েছে। শেষ মুহূর্তে তীব্র শ্বাসকষ্ট আর সংক্রমণ সামলাতে না পেরে হঠাৎ কার্ডিও রেসপিরেটরি ফেলিয়ার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে নিবিড়। বাড়িতে শোকের মাতম। নিহারিকার আহাজারেতে চারিপাশ ভারী হয়ে উঠেছে। মাহবুব সাহেব শোকে পাথর বনে গেছেন। নিভান নিজেকে সামলাতে না পেরে হাউ মাউ করে কাঁদছে। পাথরের মূর্তির মতন বসে আছে নীরব। বাড়ির আঙিনায় ভাইয়ের খাটিয়া। বড়ই পাতা গরম জলে শেষবারের মতন গোসল দেওয়ানো হয়। নীরব সাথে থাকে। বুক ফেটে যাচ্ছে, তবু ভাইকে আদরে হাতের শেষ স্পর্শটুকু বুকে পাথর বেঁধে করে। সাদা কাফনে মুড়িয়ে দেওয়া হয়। এদিকে চাচুর পোস্টিং খাগড়াছড়িতে হয়েছে। সেখান থেকে আসতে সময় লাগছে বিধায় দেরি করা হচ্ছে। প্রতিবেশীরা কেউ কেউ ফিসফিস করে বলছে, যতই বউ খারাপ হোক শেষ দেখাটা তো দেখতে দেয়া লাগে। আর একজন বলে উঠল, কি কও এসব,
বউয়ের জন্যেই এতদিন ভুগে ভুগে ছাড়াটা শেষ পর্যন্ত মরল, আর সেই বউরে নাকি। দুপুর 12টার সময় সার্থকের কাছে খবরটা পৌঁছায়। প্রীতির সাথে দেখা করতে ছোটে। মনে হয় খুব ভুল হয়ে গেল। প্রীতিকে একবার দেখা করানোর চেষ্টা করলেই ভালো হতো। প্রীতিকে খবরটা শোনায় সার্থক। প্রীতি অসারের মতন দাঁড়িয়ে রয়, সময় নিয়ে নীরস কণ্ঠস্বরে বলল যে, একবার শেষ দেখাটা দেখানোর ব্যবস্থাটা করতে পারবি ভাইয়া? একবার, জাস্ট একবার দেখব, দূর থেকেই। প্রীতি কাঁদে না, তবে পাথরের মতন কঠিন দেখাচ্ছে ওকে। সার্থক নিজেকে সামলাতে না পেরে একটা হাত চোখের ওপর রাখল, আঙুল দিয়ে চোখ ডলে নেয়। এদিকে ছেলের লাশ বহন করা কি যে ভারী, সেটা একমাত্র একজন পিতাই জানে। মাহবুব সাহেবকে দুজন ধরে রেখেছেন। সবাই তাড়া দিচ্ছে জানাজা পড়াতে নেওয়া হবে। নীরব, নিভান, সবার পরনে সাদা পাঞ্জাবি, মাথায় টুপি। ভাইয়ের খাটিয়া কাঁধে তুলতে গিয়ে হাত দুটো অবশ্য এলো নীরবের। চোখ দুটো অসম্ভব লালোর। ছেলে মানুষ দেখে হাউমাউ করে কাঁদতে পারছে না। নিভান নীরব সামনে খাটিয়া কাঁধে, চাচু আবির পিছে, আত্মীয়রা পাশ দিয়ে। নীরবের পা উঠছিল না। একটা খাটিয়া এত ভারী হয়? নিজের কাছের মানুষের খাটিয়া এই প্রথম ধরছে। এতটা ভারী হয় আগে জানা ছিল না। এগোবে এর মধ্যে পুলিশের জিপ বাড়ির সামনে এসে থামল। সার্থক সবটা ম্যানেজ করে আনতে আনতে দেরি হয়ে যায়। এদিকে কেউ কেউ বলাবলি করল, বউটারে একবার মুখটা দেখতে দাও। কেউ আবার বিরোধিতা করছে। চাচু ঠাটিয়া নামাতে বললেন। নীরবকে বোঝানোর চেষ্টা করলেন। নীরব রাগীশ্বরে বলল, না, সম্ভব নয়। রাগে আরও কিছু বলতে চাইলেও নিজেকে সামলে নেয়। প্রীতিকে জিপ থেকে নামানো হয়েছে। ওর পাশে মহিলা পুলিশ সদস্য সহ অদ্রিকা আছে। গায়ে ধবধবে সাদা 3 পিস, মাথার ওপর ওড়নাটা তোলা, মাথা নুই করে রেখেছে, দৃষ্টিজোড়া মাটির দিকে। অনুভূতিশূন্য মূর্তি ঠেকছে ওকে। ওখানে নীরবের সাথে সার্থকের তর্কতর্কি শুরু হয়। সার্থক রেগে বলল, তুমি অলওয়েজ বাড়াবাড়ি করো। একজন মানুষ ইতিমধ্যে শাস্তি ভোগ করছে। সে যদি অনুতপ্ত হয়, তাহলে কি একবার ওর একটা ইচ্ছে চাওয়া পূরণ করে দেওয়া যায় না? আমার বোন অপরাধ করেছে ঠিক আছে, বাট এই মুহূর্তে আমরা কি ওর মানসিক অবস্থা কিছুটা বিবেচনা করতে পারি না? নীরব কণ্ঠ চড়িয়ে বলল, তোমার বোন তোমার কাছে ছোট হতে পারে, বাট ও যা যা অন্যায় করেছে তখন ও অ্যাডাল্ট ছিল, আর জেনে বুঝেই সব করেছে। ওর এই অনুতপ্ত, মাই ফুট, ওর এই সোকাল্ড অনুতপ্তে আমার ভাই ফিরে আসবে না। প্লিজ এখন এই মুহূর্তে তোমার বোনকে নিয়ে চলে যাও। আমার ভাইয়ের লাশ কথাটা মুখ দিয়ে বের করতে পারল না। বুকের ভিতরটা ক্ষতবিক্ষত হয়ে গেল। লাল টকটকে চোখ জোড়া নিয়ে আঙুল নাড়িয়ে শুধু বলল, এই মুহূর্তে আমি সিন ক্রিয়েট করতে চাইছি না। প্লিজ টেক ইয়োর সিস্টার অ্যান্ড লিভ। ওদিকে তর্কতর্কির শব্দগুলো প্রীতির কানে পৌঁছায়। মানুষ ভরা ভিড়ের ফাঁকফোকর গলে খাটিয়াটা দেখা গেল। প্রীতি বুক ভেঙে হাঁটু গেড়ে ধপ করে মাটিতে বসে গেল। হাঁটু জোড়া মাটিতে ঠেকল। দমকা হাওয়ার সঙ্গে সঙ্গে মাথার উপর টানা সাদা ওড়নাটা নড়তে লাগল। প্রীতি দৃষ্টি নত করে নেয়। ফের দেখানোর সাহস হলো না। প্রীতির মনে হলো অদৃশ্য কেউ যেন ধিক্কারে ছেড়ে বারংবার বলছে যে সব ছেড়ে যাকে আপন করেছিলাম সেই দিল প্রতারণা। ফুল ভেবে তাকে গেঁথেছিলাম বুক পিঞ্জরে। হায়, সে ভাবনা ছিল মস্ত বড় ভুল। আসলে সে ছিল বিষাক্ত, আমার স্বপ্নের গাছে ছড়িয়ে থাকা শুধু কাটা। মধ্যরাতের চাঁদ। লেখনীতে মুস্তারিন মুসাররাত। পর্ব ৫৪। সার্থক ব্যর্থ হয়ে মাহবুব সাহেবের দিকে এগোয়। হাতজোড় করে অনুনয়ের সুরে বলল, আঙ্কেল প্লিজ, একটিবার, শুধু একটিবার দেখার সুযোগটা দিন। এই মুহূর্তে আমার বোনের মানসিক অবস্থাটাও একটু কনসিডার করুন। একটা মানুষ অনুতপ্ত হলে তাকে সুযোগ দেয়া যায় না? মানুষ রাগে জিদে অন্ধক হয়ে অনেক ভুল করে বসে। সেই ভুলের মাসুলও তাকে গুনতে হয়। একটু অনেস্টলি ভাবলে দেখবেন সবচেয়ে ক্ষতিটা কিন্তু আমার বোনেরই হল। যদিও এটা ওরই কৃতকর্মের ফল, তবুও নিজের বোন তো, সহ্য করা যায় না। নীরব পাশ থেকে উচ্চস্বরে বলল, তোমার বোনের ভুল কোনো সাধারণ মামুলি ভুল নয়। তোমার বোন একটা খুনি। মাহবুব সাহেব ভেজা চোখজোড়া মুছে নিলেন। নিচু স্বরে বললেন,
নীরব, থামো। হ্যাঁ, ও অপরাধ করেছে, অন্যায় করেছে। তবুও একজন মানুষ তার স্বামীকে শেষবারের মতো দেখার অধিকার রাখে। আমরা ওর সেই অধিকারটুকু কেড়ে নিতে পারি না। নীরব তৎক্ষণাৎ ক্ষুব্ধ কণ্ঠে বলে উঠল, একজন খুনির কোনো অধিকার থাকে না বাবা। ওর দেখার অধিকার নেই। সেই অধিকার ওর নিজে শেষ করেছে। ও সাইলেন্ট কিলার, একজন অভিনেত্রীও। দিনের পর দিন আমার ভাইয়ের সাথে অভিনয় করে গেছে। ও একটা বিশ্বাসঘাতক, নীরব ঘাতক। শি ইজ বোথ ডাইরেক্টলি অ্যান্ড ইনডাইরেক্টলি রেসপন্সিবল ফর নিবিস ডেথ। সো নো মার্সি। মাহবুব সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। গলার স্বর কঠিন করে বললেন, নীরব, আমি যা বলছি শোনো। সময় নষ্ট হচ্ছে। একটা নজর দেখতে দিলে এমন কিছু হবে না। শেষবারের মতো শেষ দেখাটা রোধ করলে অন্যায় করা হবে। আশা করি আমার উপর দিয়ে আর কিছু বলবে না তুমি। নীরব আঙুলগুলো পাকিয়ে মুষ্টিবদ্ধ করল। দাঁত চেপে বলল, ওকে দয়া দেখাতে যেও না বাবা। ও সহানুভূতি পাওয়ার যোগ্য নয়। মাহবুব সাহেব ছোট ভাইকে ইশারা করতেই ছোট চাচ্চু নীরবকে টেনে ও পাশে নিয়ে গেল। বাবার কথার উপর দিয়ে আর কিছু বলে বেয়াদবি করতে চাইল না নীরব। উল্টো দিক ঘুরে দাঁতে দাঁত চেপে নিজেকে সামলাল। এর মধ্যে মাহবুব সাহেব নিভানকে ডেকে উঠলেন। নিভান। নিভান তাকাতেই বাবার নিঃশব্দ করা আদেশ বুঝে নিল। নিভান বাঁধনটা খুলতে থাকে। চোখের পানি টপটপ করে পড়তে লাগল। ওর বুকের পাঁজর ভেঙে যাচ্ছে ভাই হারানোর বেদনায়। সার্থক প্রীতিকে আগলে ধরে এগিয়ে আনে। মুখের উপর থেকে সাদা কাপড়টা সরিয়ে দেওয়া হয়। আর সরিয়ে দিতেই ফর্সা মুখটা জলজল করে উঠল। দুটুকরো সাদা কাপড় নাকে দেয়া। চোখের ঘন পাপড়ি মুদে আছে। একদম নিষ্পাপ দেখাচ্ছে। মনে হচ্ছে প্রশান্তির সহিত ঘুমে বিভোর। প্রীতির বুকটা ধক করে উঠল। সেদিন হাসপাতালে হাত বাড়িয়ে ছুঁয়ে গেতে গিয়েও হাতটা নামিয়ে নিয়েছিল। অদ্ভুতভাবে আজ কেন জানি একবার ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। কিন্তু হায়, আফসোস, এই প্রথম মন থেকে ছুঁয়ে দেখার ইচ্ছে জাগলেও ইচ্ছেটা পূর্ণ করার সাহস বা অধিকার বোধ কোনোটাই জোগাতে পারল না প্রীতি। চোখের কোল ঘেঁষে উষ্ণ নোনতা জল গড়িয়ে পড়ল নিঃশব্দে। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না প্রীতি। পাশে দাঁড়ানো ভাইয়ের বুকে মাথাটা গুজে নিল। মাহবুব সাহেব ইশারা করতেই সার্থক বোনকে টান দিয়ে দূরে সরে গেল। চোখের পলকে খাটিয়া কাঁধে নিয়ে সবাই বেরিয়ে গেল। যতদূর দেখা গেল প্রীতির চোখ দুটোই খাটিয়ার দিকে চেয়ে রইল। প্রীতি শব্দ করে কাঁদে না, শুধু নিঃশব্দে অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল। অবচেতন মনটা বলতে চাইল, মাফ করে দিও নিবিড়, জানি আমার শব্দগুলো তোমার কাছে পৌঁছবে না। তবুও বলতে চাই আজ আমি অনুতপ্ত। আমার কারণে তুমি এত অকালেই চলে যাচ্ছ। আফসোস আমাদের মেয়েটার জন্য। তার পাপী মা তাকে এতিম করল, বাবার স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত করেছে। এও জানি এত এত পাপের কোনো ক্ষমা নেই, তবু যে আমি আজ ক্ষমা প্রার্থী। ছোট্ট ইচ্ছে অত কিছু বোঝে না। 5 বছরের একটা বাচ্চা কী বা বুঝবে। নিভান তখন কোলে করে নিয়ে শেষবারের মতন বাবার মুখটা দেখিয়েছিল। বলেছিল, পাপাকে আদর করে দাও। দিদুন ভেতরে চিৎকার করে কান্না করছিল। সবার কান্নাকাটি দেখে তার ছোট্ট মনটা খারাপ করছে। মিষ্টি মুখটা শুকনো করে ফ্যালফ্যাল চোখে কিছু পল বাবার মুখের দিকে তাকিয়ে থাকে। মুখটা ভার করেই বড় পাপার কথা রাখতে হোক আর অদৃষ্ট টানেই হোক, ইচ্ছে বাবার কপালে ঠোঁট ছোঁয়ায়। উফ, শেষবারের মতন ছুঁয়ে দেয় বাবাকে। শেষ আদরটুকু আঁকে বাবার কপালে। আফসোস, বাবা টেরই পেল না, অনুভব করতে পারল না। ইচ্ছে মন খারাপ করে ভেতরে এক কোণে দাঁড়িয়েছিল। এর মধ্যে আনিশা বাইরে থেকে দৌড়ে আসে। হাঁপাতে হাঁপাতে বলে, ইচ্ছে, তোমার মাম্মা এসেছে। ইচ্ছের চোখ চকচক করে উঠল। মাম্মা? হ্যাঁ, তোমার মাম্মাকে দেখলাম। কোথায় মাম্মা? আমি যাব মাম্মার কাছে। আনিশা চোখ দুটো সরু করে ঘন ঘন বলতে থাকে, তোমার মাম্মা বাইরে, জানো, বাইরে পুলিশ, আবার পুলিশের গাড়িও আছে। পরের কথাগুলো কানে পৌঁছায় না ইচ্ছের। মাম্মা বাইরে আছে শুনেই ও ঝটে। প্রীতির আশা নিয়ে আত্মীয় স্বজনরা এটা ওটা বলে ফিসফিস করছে। কেউ আবার মুখে যা আসছে তাই সামনের ওপর বলে দিচ্ছে। নিহারিকার জ্ঞান নেই। ছেলেকে নেয়ার আগে মাকে আরেকবার দেখানো হয়। সেই তখন জ্ঞান হারিয়েছেন।
আত্মীয়-স্বজন মাথায় পানি দিচ্ছে। প্রত্যাশা ওখানেই ছিল। এর মধ্যে নীলাশা এগিয়ে ইশারায় প্রত্যাশাকে ডাকল। প্রত্যাশা এগিয়ে একটু ফাঁকা জায়গায় দাঁড়াল। রুম ভর্তি মহিলা মানুষে। নীলাশার চোখ দুটো ফোলা। দীর্ঘশ্বাস ফেলে মৃদুস্বরে বলল, তুমি? কথার মাঝেই প্রত্যাশা নিচুস্বরে বলল, হ্যাঁ শুনেছি, সবাই এখানে বলাবলি করছে। নীরব নাকি দেখতে দিচ্ছে না, ওনাকে একটু বুঝিয়ে বলো দেখতে যেন দেয়। সবাই অনেক কিছুই বলবে, এটা জেনেও যখন দেখতে আসছে তখন নিশ্চয় মন থেকেই আসছে। আর আপু, আত্মীয়-স্বজন মানুষগুলোও না কেমন মুখের উপর যাচ্ছে না তাই নাকি বলতিছে। অনেকেই অনেক কিছু বলেছে, আর বলার কথাই। যাকগে, বাদ দেই। বাবা নীরবকে বুঝিয়ে সুঝিয়ে দেখতে দিয়েছে। শোন, যা বলার জন্য ডাকলাম, ইচ্ছে বাইরে ওর মায়ের কাছে গেছে। ইচ্ছে তো তোর কথা শোনে, তুই একটু নিয়ে আয় না। নিভানরা সবাই চলে গেছে, আর মনে হয় না ইচ্ছে আমার কাছে আসবে। তুই একটু যাবি? প্রত্যাশা মাথা নেড়ে বলল, আচ্ছা যাচ্ছি। মাথার ওপর থাকা ওড়নাটা ভালো করে টেনে পা বাড়াল। প্রীতিকে পুলিশের জিপে তোলা হবে। এর মধ্যে পিছন থেকে বাতাসের সাথে ভেসে এলো মিষ্টি কণ্ঠস্বর, মাম্মা! আ! বাঁধ ভাঙা ঢেউয়ের মতন ছুটতে আসছে ইচ্ছে, যেন কোনো বেড়িভাদ বাধা তাকে থামাতে পারবে না। মেয়ের কণ্ঠস্বর কর্ণযুগলে পৌঁছাতেই প্রীতি ঘাড় ঘুরিয়ে তাকায়। মেয়ে দৌড়ে এলো, সামনে থামল। 2 হাত হাঁটুতে রেখে হাঁপাতে হাঁপাতে ঘন ঘন বলল ইচ্ছে, মাম্মা, ও মাম্মা, আমাকে রেখে তুমি এতদিন কোথায় গিয়েছিলে? মুখটা উঁচু করে মায়ের মুখের দিকে তাকালো। বাচ্চা মেয়েটার ঠোঁটের কোণে এক ছিলটে খুশির ঝিলিক দেখা গেল। প্রীতির চোখ ঝাপসা হয়ে এলো চোখের বাঁধ ভাঙা বন্যায়। ইস, কানে বাজছে, এত আদুরে ডাক। মাম্মা, ও মাম্মা! প্রীতি নিজেকে সামলাতে পারল না, হাঁটু ভেঙে বসে পড়ল। মেয়েকে একটানে বুকের সাথে চেপে ধরল। শব্দ করে ঝরঝরিয়ে কেঁদে উঠল মায়ের। কান্নার শব্দে ইচ্ছে ভোরকাল, মাম্মা, তুমি কাঁদছ কেন? সবাই আজকে কাঁদছে, দিদুন, দাদু ভাই, বড় পাপা, পাপা, মামনি, সব্বাই। আমার না খুব মন খারাপ হচ্ছে, একটুও ভালো লাগছে না, একটুও না। মাথা নেড়ে নেড়ে বলতে থাকে ইচ্ছে। প্রত্যাশা এতক্ষণে এসে খানিকটা দূরে দাঁড়িয়েছে, ভেজা চোখে তাকিয়ে রইল। প্রীতি কান্নার বেগ থামিয়ে নাক টেনে নিল। মেয়ের আদরে মুখটা দুহাতে আগলে ধরে চুমু খেতে লাগল। সারা মুখে চুমু খেয়ে ভরিয়ে দিল। ইচ্ছে একের পর এক প্রশ্ন করছে, প্রীতি কিছুই বলতে পারছে না। গলায় যেন বেড়ি পড়ানো, এমন ঠেকছে। ওদিকে বরাদ্দ সময় শেষের দিকে তাড়া দিচ্ছে। সার্থকে এগিয়ে বোনের কাঁধের ওপর হাত দিল, মৃদুস্বরে ডাকল, প্রীতি। প্রীতির বুঝতে বাকি রইল না। শেষবারের মতন মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরল, একদম চেপে ধরল। পরপর ছেড়ে দিয়ে মেয়ের ছোট্ট হাত দুটো এক করে ধরল, তারপর সেই হাতের ওপর চুমু খেল। উঠে দাঁড়িয়ে কয়েক পা এগিয়ে গেল, ঠিক প্রত্যাশার সামনে দাঁড়াল। আচমকা প্রত্যাশার একটা হাত ধরে সেই হাতের ওপর ইচ্ছের হাতটা রাখল। প্রত্যাশা ভ্যাবাচাকা খায়। প্রীতি একটাও শব্দ উচ্চারণ করল না, সোজা উল্টো ঘুরে লম্বা কদমে এগিয়ে যায়। ইচ্ছে পিছন থেকে ডাকে, মাম্মা, কোথায় যাচ্ছ মাম্মা? তুমি আবার চলে যাচ্ছ মাম্মা? দিদুন বলে তুমি অফিসের কাজে গিয়েছ, আমিও যাব তোমার সাথে। প্রীতি আর ফিরে তাকায় না। ইচ্ছের এবারে কান্না পাচ্ছে, ছুটে যেতে নিয়ে বাধা পায়। প্রত্যাশা ওর হাতটা ধরে আছে। ইচ্ছে হাত ছুটানোর চেষ্টা করতে করতে বলল, মামনি, ছাড়ো, আমি মাম্মার কাছে যাব। মুহূর্তেই জিপটা দূরে চলে যেতে লাগল। ইচ্ছের কান্নার বেগ বাড়ল, চিৎকার করে বলল, মাম্মা, ও মাম্মা, আহ! নিমিষেই জিপটা ধুলো উড়ছে, চোখের আড়াল হয়ে যায়। ইচ্ছে কাঁদতে থাকে। প্রত্যাশা আগলে ধরে বলে, কাঁদে না সোনা, মাম্মা আসবে, কাজ শেষ হলেই আসবে। ইচ্ছে কাঁদতে কাঁদতে বলল, মাম্মা, মাম্মা, ওরা মাম্মাকে কোথায় নিয়ে যাচ্ছে? মাম্মা, আমি যাব মাম্মার সাথে। সার্থক এগিয়ে এলো, ইচ্ছের কপালে চুমু খেয়ে বলল, তোমার মাম্মার কাজ শেষ হলেই তোমার কাছে আসবে। সোনামণি, তুমি না গুড গার্ল, আর গুড গার্লরা তো এভাবে জিদ করে না সোনা। তুমি তো মাম্মার ভালো মেয়ে, বলো ভালো মেয়ে না তুমি? ফুপাতে ফুপাতে মাথা নেড়ে হ্যাঁ বোঝায় ইচ্ছে। সার্থক বলল, ভালো মেয়ে হলে মাম্মার কথা শুনবে। মাম্মা বলেছে দাদু বাসার সবার কথা শুনে লক্ষ্মী মেয়ে হয়ে থাকতে। এখন গুডগার্ল হয়ে মামনির সাথে ভেতরে যাও তো। আরও একটা সাথে বুঝিয়ে বলার পর ইচ্ছে নাক টেনে ফুপাতে ফুপাতে প্রত্যাশার সাথে ভেতরে আসে। অদ্রিকা গাড়ির কাছে দাঁড়িয়েছিল। সার্থক গিয়ে দরজা খুলে দিতেই ভেতরে বসে সে। সার্থক চুপচাপ ড্রাইভিং করছে। অদ্রিকা দীর্ঘশ্বাস ফেলে বলল, ইচ্ছির জন্য খুব বেশি খারাপ লাগছে, বাচ্চা মেয়েটা খুব সাফার করবে।
সার্থক দৃষ্টিজোড়া পিচের রাস্তায় রেখেই বলল, ইচ্ছে এখানে খুব ভালো থাকবে। ওর ফ্যামিলি বাবা মায়ের শূন্যতা টের পেতে দেবে না। নীরব আছে, তারপর বাড়ির প্রতিটি সদস্য ইচ্ছেকে আগলে রাখবে। তবে যখন বড় হবে সব সত্য জানলে কষ্ট পাবে। মায়ের প্রতি এখন যে ভালোবাসাটা আছে তখন হয়তো সেটা ঘৃণায় পরিণত হবে। আফসোস, প্রীতি চাইলেই জীবনটা সুন্দর করে গুছিয়ে নিতে পারত। রাগ, জিদ, বেপরোয়া ইগো ওকে ধ্বংস করে দিয়েছে। এখন হয়তো টের পাচ্ছে সব শেষ করে উপলব্ধি করার 4 আনারও মূল্য নেই। যার জলজান্ত উদাহরণ প্রীতি। সবাই একে একে ফিরতে নেয়। 3.5 হাত মাটির ঘরে ভাইকে একলা ফেলে যেতে ভীষণ কষ্ট হচ্ছে। এতই কষ্ট প্রবল যে নীরবের পা দুটো যেন গেথে গেল। লাল টকটকে চোখচোরা অশ্রুতে টলমল করতে থাকল। আকস্মিক নীরবের কানে বাজছে উচ্ছ্বাস নিয়ে ভাইয়ের বলা কিছু কথা, কিছু মুহূর্ত, যা এখন ভাইয়ের স্মৃতি। রেজাল্ট দেওয়ার পর উল্লাস নিয়ে বলেছিল, এই নীরব, তোর থেকে এবারে আমার সিজিপিএ বেশি। যদিও তুইও হ্যান্ডসাম সিজিপিএ তুলেছিস, তবুও তোর থেকে এবারে এগিয়ে কিন্তু আমি। তোর থেকে 3 মিনিট আগে হলেও পৃথিবীতে এসেছি। 3 মিনিটের হলেও বড় মামি। তাই রেজাল্টের মতন সবকিছুতে এভাবেই এগিয়ে থাকতে হবে। বলেই কলারে হাত রেখে ভাব নেওয়ার অ্যাক্টিং করে নিবিড়। মায়ের মুখ থেকে শোনা কত সময়ের ব্যবধান দুজনের ভূমিষ্ঠ হওয়ার। ভাইয়ের খুনসুটিগুলো চোখের সামনে জলজাল করছে নীরবের, আর করছে বলেই খুব পীড়া দিচ্ছে। নীরব ধপ করে কবরের পাশে হাঁটু গেড়ে বসল। শরীর কাঁপছে, চোখ দুটোতে অঝরে বর্ষণ নামছে। চিৎকার করে বলতে ইচ্ছে করল, নিবিড়, তুই বলেছিলি সব কিছুতে এগিয়ে থাকবি, কিন্তু এই এগিয়ে থাকা তো আমি কোনোদিনও চাইনি। আগে জানলে বলতাম, তুই সব সময় আমার থেকে পিছিয়ে থাকিস। দুজনের আসার ব্যবধান যদি 3 মিনিটই হয়, তবুও কেন এত দ্রুত ছেড়ে গেলি? নিভান ভাইয়ের পাশে বসে কাঁধের ওপর হাতটা রাখল। ভেজা গলায় বলল, নীরব, ওঠ ভাই, বাসায় চল। আটকে রাখা কান্না এবার ছিটকে যেন বেরিয়ে এলো। ঝরঝরিয়ে কেঁদে উঠল নীরব। এক ঝটকায় বড় ভাইকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করল। নিভানও নিজেকে সামলাতে পারল না। ভাই বিয়োগের বেদনার কান্নায় চারপাশ ভারী হয়ে উঠল। বৃদ্ধ বাবা বুকে হাহাকার নিয়ে মরহুম ছেলের জন্য দোয়া করতে থাকলেন। এছাড়া যে আর কিছুই করার নেই। আত্মীয় স্বজন এগিয়ে এসে ওদের 2 ভাইকে সামলে নিয়ে ফিরতে থাকে। কারো জন্য কোনো কিছুই থেমে থাকে না। যে যাওয়ার সেই যায়, রেখে যায় কেবল স্মৃতি, যা প্রিয়জনের বেদনা বাড়িয়ে দেয়। তবুও সময়ের সাথে সাথে মানুষের দুঃখ ফিতে হয়ে আসে। ব্যস্ততার ভিড়ে হারিয়ে যায় অশ্রুর ভারী মুহূর্তগুলো। এরই মাঝে কেটে গেছে 2.5 মাস। বাড়ির শোকের ছায়া অনেকটা সরে গেছে। আগের মতো না হলেও সবাই ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছে। প্রত্যাশার 7.5 মাস চলছে। ঘড়িতে সন্ধ্যা 7টা। ইবনে সিনা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ওয়েটিং চেয়ারে প্রত্যাশা আর নীরব পাশাপাশি বসে। চেকআপের জন্য প্রত্যাশাকে আনা হয়েছে। গাইনোকোলজিস্ট এটা সেটা টেস্ট দিয়েছে। টেস্টের জন্য স্যাম্পল হিসেবে ব্লাড আর ইউরিন কালেক্ট করা হয়েছে। এখন আল্ট্রাসাউন্ড বাকি আছে। প্রত্যাশার হাতে ফ্রেশের মিনারেল ওয়াটার বটল মুখের সামনে ধরে 2 ঢোক গিলে মাথাটা নীরবের কাঁধের ওপর রাখল। শরীর দুর্বল লাগছে। অনেকক্ষণ বসে থেকে কোমরও ধরে গেছে। বিরক্ত সুরে বলল, নীরব, আর কতক্ষণ এভাবে বসে থাকব? আমার বিরক্ত লাগছে, তাড়াতাড়ি বলুন না। নীরব কিছু বলার আগেই আল্ট্রাসাউন্ড রুমে প্রবেশের জন্য প্রত্যাশার নাম ডাকা হলো। মধ্যরাতের চাঁদ। লেখনীতে মুস্তারিন মুসাররাত। পর্ব 55। দমকা হাওয়ায় জানালার পর্দা ফরফর করে উড়ছে। রুমের ভেতর ঘুটঘুটে অন্ধকার বিরাজ করছে। এমন সময় ভেজানো দরজা এক হাতে ঠেলে ভেতরে এলেন অধরা। হাতরে সুইচ টিপে আলো জ্বালাতে জ্বালাতে বললেন, নীলা, ঘরটা এমন অন্ধকার করে রেখেছিস কেন? সেই কখন সন্ধে হয়েছে, আলো জ্বালাসনি যে? বালিশে মুখ গুজে শুয়েছিল নীলাশা। 3-4 দিন হলো এসেছে সে। লাইটের ফকফকা আলো চোখের উপর পড়তেই চোখের পাতা কুঁচকে এলো ওর। অধরার এক হাতে বোলের মধ্যে নারিকেল, আটা, চিনি আর তালের রস দিয়ে বানানো তেলেভাজা পিঠা। বোলটা বেড টেবিলে নামিয়ে মেয়ের মাথার পাশটায় বসলেন। কপালে চিন্তার ভাঁজ ফেলে উৎকণ্ঠিত হয়ে শুধালেন, শরীর খারাপ লাগছে এই অসময় শুয়ে আছিস যে? নীলাশা পাশ ফিরল। মিছে মিছে ঘুম ভাঙার অভিনয় করে জড়ানো স্বরে বলল, শুয়ে থাকতে থাকতে কখন যে চোখটা লেগেছিল টেরই পায়নি, ঘুমিয়ে পড়েছিলাম। হাত বাড়িয়ে মেয়ের কপালে গলায় চেক করলেন অধরা। না, জ্বরটর আসেনি। তবে মেয়ের এই যে ভালো থাকার অভিনয় মায়ের চোখ এড়ায়নি। মেয়েটা কেমন চুপচাপ হয়ে গেছে। মুখে একরত্তি হাসি ফোটে না। সবসময় মন মরা হয়ে থাকে। যেটুকু হাসে জোর করে। ভেতরে ভেতরে মেয়েটা গুমড়ে মরছে। বুকের ভেতর হাহাকার চেপে নরম স্বরে বললেন অধরা, তালের পিঠা করেছি, তোর না খুব প্রিয়? উঠে চোখে মুখে পানি দিয়ে খেয়ে নে। পেটের এক সাইডে ঘুচিয়ে সরে থাকা শাড়ির আঁচলটা টেনে ভালো করে জড়িয়ে নিল নীলাশা।
প্রত্যুত্তরে বলল, রেখে দাও, পরে খাবো। ইদানিং সবকিছুর উত্তর তোরেই পরে খাবো, তারপর সেই পরে আর আসে না, এখনই খেয়ে নে। নীলাশা মাথাটা তুলে মায়ের কোলের ওপর রাখল। ভাঙা স্বরে বলল, ভালো লাগছে না এখন, পরে খাবো, সত্যি বলছি। অধরার কথা বাড়াল না, আলগোছে মেয়ের চুলে হাত বুলিয়ে দিতে লাগলেন। মেয়ের এই ভালো না লাগা, মন খারাপ হয়ে থাকা, এইসবের কারণ যে অজানা নয়। মেয়ের অসহায়ত্বের জন্য মনটা খুব করে পড়ে। মেয়ের কষ্ট লাঘবের জন্য কিছুই করার উপায় যে নেই। কয়েক পল নিশ্চুপ থেকে নীলাশা মিহিস্বরে জিজ্ঞাসা করে, আচ্ছা আম্মু, তুমিই বলো, বাচ্চা জন্মে না দেওয়ার পূর্ণতা কি অন্যের বাচ্চা পালন করে পাওয়া যায়? তুমি বাচ্চা অ্যাডপ্ট নেয়ার কথা বলছ, এতে না হয় কাগজে কলমে মা হওয়া যাবে, কিন্তু হৃদয়ে কি যায়? অন্যের সন্তানকে বুকের দুধ খাওয়ানো যায়? নিজের রক্ত না থাকলে সেই টান কি কোনোদিন আসবে? অন্যের বাচ্চাকে কি আমি নিজের রক্তের মতো অনুভব করতে পারব? বলো আম্মু, পারব? অধরা সহসাই বলে ওঠেন, মা হওয়া শুধু রক্তের টানেই হয় না রে মা। মায়ের মানে হল যত্ন, ভালোবাসা, বুক ভরে আগলে রাখা। যে কি মানুষ নিজের কোলের কাছে টেনে নেয়, সেই বাচ্চাই তার সন্তান হয়ে ওঠে। কোলে পিঠে করে বড় করতে গিয়ে মাতৃসুলভ সেই টান, সেই মায়া আপনা আপনি বুকে জন্মে যায়। মনে হয় নিজেরই বাচ্চা। যদিও নীলাশার কথাটা একেবারেই ভুল নয়। নিজের সন্তান মা হওয়ার প্রতিটি ধাপ যাতে আলাদা অদ্ভুত একস্বর্গীয় অনুভূতি মিশে থাকে। মাতৃত্বের স্বাদ পেটে প্রতিটি মেয়েই চায়, অধরা সেটা জানেন। তবে এও সত্যি, একটা বাচ্চাকে আদর যত্ন দিয়ে আগলে রাখতে রাখতে অদৃশ্য বন্ধন, টান, মায়া জন্মায়। সেটা রক্তের চেয়ে কোনো অংশে কম নয়। অধরা নীলাশাকে বোঝানোর সুরে বলে গেলেন, এই যে দেখ, তোকে এক প্রত্যাশাকে কখনো আলাদা করে দেখেছি? প্রত্যাশার আদর, যত্নে, স্নেহে এতটুকু খামতি রেখেছি? প্রত্যাশার প্রতি ভালোবাসা, টান এতটাই ছিল, ওকে কখনো টেরই পেতে দেইনি। আর সত্যি বলতে, প্রত্যাশা আমার নিজের মেয়ে নয়, এটা কখনো ভাবিও নি। আত্মীয়স্বজন অনেকে বলে, সমস্যা না হলে ঘন ঘন আল্ট্রা করো না। বারবার আল্ট্রাসাউন্ড নিলে নাকি ক্ষতি হয়, ত্বকের জন্যও ভালো নয়। তবে ডাক্তার বলেছিলেন, আল্ট্রাসাউন্ডে কোনো রকম রেডিয়েশন নেই, মা ও বাচ্চার জন্য ক্ষতিকর নয়। তবে অযথা ঘন ঘন করার দরকার নেই। যখন প্রয়োজন তখনই করা ভালো। সেই যে প্রথম মাসে আল্ট্রা করা হয়েছিল, আর করা হয়নি। অবশ্য ২-৩ বার ডাক্তারের কাছে এসে রুটিন চেক আপ করা হয়েছে। তারপর বাড়িতে শোক গেল। নীরব বারবার ডাক্তারের কাছে আনার কথা বললেও প্রত্যাশা একটু এড়িয়ে যায়, পরে পরে করে। অবশেষে আজকে আসা হল। বুকের ভেতর হালকা দুশ্চিন্তা, নার্ভাস লাগছে প্রত্যাশার। পাশ থেকে নার্স এগিয়ে এসে পেটের ওপর ঠান্ডা জেল মাখিয়ে দিল। মহিলা রেডিওলজিস্ট হাতে রেডিও সাউন্ড প্রোব নিয়ে আলতোভাবে নাড়াচাড়া করতে লাগলেন। মনিটরের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, প্রথম বাচ্চা? প্রত্যাশা হালকা নিঃশ্বাস ফেলে বলল, হুঁ। ডাক্তার মুখে সুকোমল হাসি টেনে অমায়িক স্বরে বললেন, ডাবল ফিটাস, টুইন্স বেবি হবে। শব্দগুলো শ্রবণ হতেই কর্ণকুহরের শীতল স্রোত বয়ে গেল। মস্তিষ্কে নিউরনে সারা জাগাতে অবিশ্বাস্য ঠেকল। পরক্ষণেই প্রত্যাশা চোখ বড় বড় করে চমকে তাকাল। নিশ্চিত হয়ে জিজ্ঞাসা করল, ম্যাম, আর ইউ শিওর? না মানে, একবার আল্ট্রা করা হয়েছিল, সেখানে তো সিঙ্গল ফিটাস লেখা ছিল, তবে কি ভুল ছিল? কত সপ্তাহে করা হয়েছিল? 5 সপ্তাহের দিকে। ডাক্তার অমায়িক গলায় বললেন, একদম শুরুর দিক ছিল, তবে প্রথমেই তো ধরা পড়ার কথা। প্রেগনেন্সি শুরুর দিক হলেও যমজ বাচ্চা ধরা পড়ে, তবে কারো কারো ক্ষেত্রে পরে স্পষ্ট বোঝা যায়। এটা খুবই রেয়ার কেস। কখনো কখনো স্ক্যানের সময় বাচ্চার অবস্থান বা ছবির অ্যাঙ্গেল ঠিকমতো ধরা না পড়লে এমন ভুল হয়ে যেতে পারে। আবার কোনো কোনো সময় রেডিওলজিস্টের অদক্ষতার কারণেও এরকম ভুল হতে পারে। দুশ্চিন্তার কিছু নেই। টুইন্সের কথা শুনে প্রত্যাশার চোখমুখে হাসি ফুটল। একমুঠো আনন্দ, ভালো লাগায় ছেয়ে গেল তনুমন। পরপরই মাতৃত্বের ছাপ ফুটে উঠল চোখমুখে। কপালে চিন্তার ভাঁজ ফেলে আলতো গলায় প্রশ্ন করল, বাচ্চারা সুস্থ আছে তো? সবকিছু ঠিক আছে? হ্যাঁ, দুজনেই ভালো আছে। সবকিছু নর্মাল আছে। প্রত্যাশার পাতলা ঠোঁটজোড়া অস্ফুটে নড়ল। আলহামদুলিল্লাহ। প্রত্যাশা ঘাড় ঘুরিয়ে মনিটরের দিকে তাকাল। ওর চোখে মনে হচ্ছে যেন সমুদ্রের ভেতর ঢেউ খেলছে, তীব্র ঢেউ হচ্ছে। ছবি বোঝা না গেলেও বুক ভরে উঠল অদ্ভুত সুখে। প্রথম বাচ্চা, তারপর টুইন্স, আনন্দটা একটু বেশিই হচ্ছে। আনন্দের আতিশয্যে চোখ দুটো চিকচিক করে উঠল। প্রত্যাশার ইচ্ছে করল জিজ্ঞেস করতে, কি বাচ্চা? আবার খেয়াল হলো এখন নাকি বলা বারণ।
অগত্যে কৌতূহলটা দমিয়ে রাখতে হলো প্রত্যাশার। এদিকে আল্ট্রারুম থেকে বেরিয়ে প্রত্যাশা নীরবকে জানাল না। ভাবল রিপোর্ট তো কিছুক্ষণের মধ্যেই দিবে। রিপোর্টটা খুলে যখন নীরব দেখবে ওর রিয়াকশন কেমন হয় দেখবে। আধা ঘন্টার আগেই আল্ট্রা রিপোর্ট হাতে আসে। বাকি রিপোর্টগুলো আসতে এখনও কিছুটা দেরি আছে। রিপোর্ট এনে ওয়েটিং চেয়ারে বসে নীরব। বলল, দেখি তো বাচ্চার ওয়েট কত হয়েছে। প্রত্যাশার চোখ মুখে মিটমিট হাসি। রিপোর্টটা বের করে চোখ বুলাতে থাকে নীরব। ঠিক তক্ষণই নীরবের চোখজোড়া স্থির হয়। 2 ইন্ট্রা-ইউটেরাইন লাইভ ফিটাসেস সিন। ডাবল ফিটাস। অবিশ্বাস্য চোখে নীরব বার কয়েক পলক ফেলে। একবার 2 হাতে ধরা রিপোর্টের দিকে তাকালো তো আবার প্রত্যাশার মুখের দিকে। প্রত্যাশার মুখের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই প্রত্যাশা সব বলল। ডাক্তার যা যা বলেছেন সবটা। প্রথম বাবা হচ্ছে। একসাথে 2টো প্রাণ আসছে। নিজের অংশ, নিজের রক্ত, নিজের অস্তিত্ব। নীরব যেন কিছুক্ষণ নিজের ভেতরেই গিয়ে হারিয়ে গেল। প্রথম বাবা হওয়ার আনন্দটা এমনিতেই বিশাল, তার উপর একসাথে 2টো প্রাণ। 2টো প্রাণ ঘর আলো করে আসছে ভাবতেই বুকের ভেতর হঠাৎ অন্যরকম কাঁপুনি ছড়িয়ে পড়ল নীরবের। মাথার ভেতর ঝড়ের মতো ঘুরপাক খেতে থাকল। নাজুক 2টো প্রাণ আসছে। কিভাবে তাদেরকে সামলাবে, কিভাবে যত্ন নেবে? যাবল দায়িত্ব। ভয়ও লাগছে, আবার অদ্ভুত এক শান্তি আর আনন্দ ভরে দিচ্ছে মনটাকে। অবচেতনে বলে উঠল, আলহামদুলিল্লাহ, সত্যি আমি ভাগ্যবান। নীরবের ঠোঁটের কোণে চাপা হাসি ফুটে উঠল। তবে আনন্দে আত্মহারা হওয়া নীরবের ঠোঁটের কোণের হাসিটা বেশিক্ষণ স্থায়ী হল না। কয়েক পল পরই এক নিমিষেই হাসিটুকু গায়েব হয়ে যায়। বুকের ভেতর চিনচিনে ব্যথা অনুভব হল। নিবিড়ের কথা খুব করে মনে পড়ল। আবার টুইন্স। ওফ, খবরটা শুনে সবাই নিশ্চয়ই খুব খুশি হতো। কিন্তু এখন সেই খুশির জায়গায় সূক্ষ্ম একটা বেদনা ছড়াবে। বাড়িতে জোড়া বাচ্চা দেখলেই মায়ের নিবিড়ের কথা মনে পড়বে। নিবিড়ের কথা মনে উঠতেই আনন্দটা ক্ষণিকের জন্য চাপা পড়ে গেল নীরবের। শ্বাস প্রশ্বাস ভারী হয়ে এলো। নীরবের মলিন মুখের দিকে তাকিয়ে অনুধাবন করতে পারল প্রত্যাশা। তাই তো কিছু বলতে গিয়েও থেমে গেল মেয়েটা। পরন্ত বিকেল প্রত্যাশার হাতা বাবলের বোতল। স্টিকটা মুখের সামনে ধরে ঠোঁট চেপে হালকা ফুঁ দিতেই বাবলগুলো ধীরে ধীরে গোল গোল হয়ে বাতাসে উড়ে গেল। হালকা ঝিকিমিকি রঙের বাবলগুলো বাতাসে খেলতে খেলতে উড়ছে। ইচ্ছে খিলখিল করে হাসছে। মাথা উঁচু করে লাফিয়ে লাফিয়ে বাবলগুলো ছুঁয়ে দিচ্ছে। কণ্ঠে উল্লাস নিয়ে চেঁচিয়ে বলল, ইয়ে, ফাটিয়ে দিয়েছি! মামুনি, আরও করো, আরও! এবার বিশাল বড় বড় করবে, হ্যাঁ? প্রত্যাশা হেসে মাথা নেড়ে বলল, ওকে ওকে কিউটি, এবার দেখো ইয়া বড় করছি। নীনারিকা রুম থেকে বেরিয়ে এসব দেখেই হৈ হৈ করে উঠলেন। এ আল্লাহ, রুমের মধ্যে এসব কি করছো? ফ্লোর ভিজে উঠছে তো। শাশুড়ির গলাপেই থমকে দাঁড়াল প্রত্যাশা। নিহারিকা গম্ভীর মুখে বললেন, প্রত্যাশা, তোমার কোনো কাণ্ডজ্ঞান হবে না। ভেতরে এসব কেউ খেলে। আর এই যে দেখো, ফেনা পরে টাইলস ভিজে উঠছে, এটা খুব পিছলে হয়। আল্লাহ না করুক, যদি পা পিছলে যায় তখন তখন কি হবে? কিছুটা রাগী গলায় বললেন নিহারিকা। প্রত্যাশা মাথা নিচু করে বলল, সরি মা। পরপর ফ্লোরের দিকে তাকিয়ে বলল ঝটপট, ফ্লোরটা আমি এক্ষুনি মুছে দিচ্ছি। নিহারিকা ধমকের সুরে বললেন, তোমাকে ফ্লোর মুছতে বলিনি। বোঝাতে চেয়েছি যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন। দুর্ঘটনা তো বলে কয়ে আসে না। আর একবার কিছু ঘটলে ফিরে আসবে না, তাই সচেতন হতে বলছি। এ বলি এক আর বোঝো আর এক। পাশ থেকে ইচ্ছে বলে উঠল, দিদুন, তুমি মাম্মনিকে এত বকছো কেন? আমিই তো মাম্মনিকে বাবল ফোলাতে বললাম। নিহারিকার মুখের আদর নিমিষেই পরিবর্তন হয়ে এলো। গম্ভীর মুখটা সরল করে নাতনির দিকে তাকালেন। কণ্ঠটা মেয়ে বললেন, বকছি না, তোমার মাম্মনিকে একটু সচেতন থাকতে বলছি শুধু। সে তো আবার সবসময় একটা না একটা ঝামেলা পাকিয়েই থাকে, তাই একটু ভয় হয়। যাগে, এবার তুমি বলো, এটা তোমাকে কে দিল? 2 হাত কোমরে রেখে ঘন লম্বা চোখের পাপড়ি নেড়ে বলল, বড় পাপা দিয়েছে। ও দাদু ভাই, এটা নিয়ে রুমে খেলতে হয় না, বাইরে খেলতে হয়। ইচ্ছে ছটপটে গলায় বলল, মামুনি, তাহলে বাইরে চলো। প্রত্যাশা শাশুড়ির দিকে ভীত চোখে তাকালো। নিহারিকা বললেন, আজ রাখো, আনিসা নান্নু বাসা থেকে আসলে ওর সাথে খেলবে। ইছের মুখটা ভার হয়ে এলো। এর মধ্যে নীলাশা এসে বলল, ইচ্ছে, চলো আমার সাথে, আমি বাবল তৈরি করে দেব। ইচ্ছে চোখ দুটো ফ্যাট চকচক করে উঠল। সত্যি? নীলাশা ঠোঁটে হাসি টেনে বাবলের বোতলটা প্রত্যাশার হাত থেকে নিয়ে ইচ্ছেকে বাইরে নিয়ে গেল। প্রত্যাশা মুখ ভার করে রুমের দিকে পা ভাড়ায়। প্রত্যাশার যাওয়ার দিকে তাকিয়ে নিহারিকার চোখ জলে ভেজে এলো। ছোট ছেলের ঘর আলোকিত করতে 2টো বাচ্চা খুশির আলো নিয়ে আসছে। দাদি হিসেবে তার তো খুশি হওয়ার কথা, অথচ খুশির মধ্যে কেমন একটা নীল বেদনা ঘিরে ধরছে। নিজের জান বাচ্চাটাকে খুব মনে পড়ে। আহা, কোল আলো করে যখন 2টো যমজ ছেলের জন্ম হলো, 2টো বাচ্চার আলোয় কোল ঝলমল করে ওঠে।
সেই বাচ্চার অকাল বিয়োগ কি মেনে নেওয়া এতই সহজ? অঝরে নিঃশব্দে এখনও লুকিয়ে লুকিয়ে কাঁদে নিহারিকা। মনে উঠলেই আত্মা ছিঁড়ে যাওয়া ব্যথা অনুভব হয়। বিকেলে হঠাৎ শাড়ি পরার ভূত চাপে প্রত্যাশার, আর চাপতেই ফট করে পরে নেয় শাড়ি। সচরাচর শাড়ি পরা হয় না, মাঝে সাঝে একটু আচটু পরে এই। ফোন সামনে ধরে কোয়েলকের কথা বলছিল। কোয়েল ওপাশ থেকে বলল, তুই অনেকটা শুকিয়ে গেছিস প্রত্যাশা, চোখ দুটো কেমন ডেবে গেছে। কই, এখন তো সবার জোড়াজুড়িতে বেশি বেশি খাই, আগের থেকে কিছুটা গোলমল্ল হয়েছি। সন্ধে 7:40 বাজে। অফিস থেকে ফিরে রুমে পা ফেলতেই নীরবের দৃষ্টি আটকায় বিছানায় আধো শোয়া হয়ে ফোনালাপে ব্যস্ত প্রত্যাশার দিকে। গাঢ় লাল রঙের শাড়ি, চওড়া পাড়ে সোনালি স্টোন বসানো, সঙ্গে ম্যাচিং লাল ব্লাউজ। ব্লাউজের হাতা কোনোই থেকে একটুখানি ওপরে আঁটোসাঁটো হয়ে আছে। চুলের খোপায় ঝিলমিল কাঠি, ডাগর ডাগর মায়াবী চোখে চিকন কাজল। সব মিলিয়ে প্রত্যাশাকে অপরথিপ সৌন্দর্যে আবৃত মনে হচ্ছে। লাল শাড়িতে একদম লাল টুকটুকে রাঙা বউ লাগছে। নীরবের চোখের পলক নড়তে ভুলে গেল, এক দৃষ্টে অপলক চেয়ে রইল। হঠাৎ হাসির ঝঙ্কারে নীরবের সম্বিত ফেরে। ওপাশ থেকে কোয়েল কিছু বলতেই প্রত্যাশা শব্দ করে হেসে ফেলে। প্রত্যাশার দৃষ্টি আকর্ষণ করতে নীরব মৃদুগলা খাঁকড়ি দিয়ে এগিয়ে আয়নার সামনে দাঁড়ায়। প্রত্যাশা এক পল তাকিয়ে ফের ফোনে গল্পে ডুবে দিল। নীরব ইউনিফর্মের বাটন খুলতে খুলতে চক্রমে প্রত্যাশার দিকে ফেরাল। ফোন আর ফোনের ওপাশের মানবিনীর ওপর নীরবের জ্যালাসি হল। বর ফিলেছে, কোথায় ফোন রেখে এটা ওটা জিজ্ঞেস করবে, তা না বউ এখনও গল্পে ব্যস্ত। ইউনিফর্মটা শব্দ করে সোফায় রেখে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢকে নীরব। বেরিয়ে থমথমে মুখে গায়ে সাদা রঙের টি শার্ট জড়াতে থাকে। প্রত্যাশা ফোন থেকে মুখ তুলে নীরবের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, কিছু লাগবে আপনার? লাগবে। তোমাকে লাগবে। কথাটা মনে মনে বললেও দাঁতে দাঁত চেপে ভদ্রতা দেখিয়ে বলল, না ঠিক আছে, তুমি কথা শেষ করো। সারাদিনের ক্লান্তি দূর করতে সোফায় গায়ে লিয়ে বসল নীরব। টেবিলের ওপর থেকে ইংরেজি ম্যাগাজিনটা হাতে নিল। ভিডিও কলের ওপাশ থেকে কোয়েল বলল, প্রত্যাশা রে, তুই তো সবার আগে শাশুড়ি হয়ে যাবি, মেয়ে হলে আরও আর্লি জামাইয়ের শাশুড়ি হবি। ভালো তো, উইশ করি একটা ছেলে আর একটা মেয়ে আসুক তোর। প্রত্যাশা মিষ্টি হেসে বলল, তোর দোয়াটা যেন লাগে ভাই, আমিও সেটাই চাই। কোয়েল ঠোঁটে দুষ্টু হাসি টেনে বলল, এই প্রত্যাশা, তোর এসপি সাহেব তো প্রথমেই ডাবল সেঞ্চুরি করল, প্রথম বাচ্চাই টুইন্স। প্রত্যাশা মনে মনে বিড়বিড় করল, বাসর রাতে এএসপি সাহেবের ডাবল আদরের কামাল। গলা ঝেড়ে প্রত্যাশাও দুষ্টামি করে বলল, তুই রোহানকে বলবি বাসর রাতে ট্রিপল আদর করতে, দেখা যাক তোরা দুজন হ্যাট্রিক করতে পারিস কিনা। ওদিকে ভিডিও কলে কোয়েলের কথা হালকা কানে যেতেই নীরবের বিষম লাগে। শুকনো গলায় খুক খুক করে কেশে উঠল। তারপর প্রত্যাশার কথা শ্রবণ হতেই বেচারার মনে হল পাগলের কারখানায় পড়েছে সে। ত্রস্ত ওঠে ব্যালকনিতে চলে যায় নীরব। এদিকে কথা শেষ করে প্রত্যাশা ব্যালকনিতে গেল। 2 হাত ট্রাউজারের পকেটে গুজে শটান দাঁড়িয়েছিল নীরব। প্রত্যাশা কফির মগ বাড়িয়ে বলল, কফি নিন। নীরব গম্ভীর মুখে তাকাল, বলল, ফাইনালি ম্যাডামের ফোনালাপ শেষ হল। ধোঁয়া ওঠা কফির মগ হাতে নিল নীরব। প্রত্যাশা 2 হাত বুকে ভাঁজ করে বলল, আপনার কি হিংসে হচ্ছিল? মুখটা অমন থমথমে করে রেখেছিলেন যে। নীরব সরল স্বীকারোক্তি করে বলল, জেলেসি হচ্ছিল, একটু আধটু নয়, অনেক বেশি। পিঠটা গ্রিলে ঠেকিয়ে প্রত্যাশা ঠিক নীরবের সামনাসামনি দাঁড়াল। বলল, আচ্ছা, সব বাদ দিয়ে বলুন শাড়িতে আমাকে কেমন লাগছে। কফির মগে ঠোঁট ডোবাল নীরব। কফিটুকু গলাধ্যকরণ করে প্রত্যাশার দিকে ঝুঁটে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে বলল, মারাত্মক সুন্দর লাগছে, অবর্ণনীয়। প্রত্যাশা পেটের দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বলল, ধুর, মিথ্যে বলছেন, পেটটা কত উঁচু, এই অবস্থায় শাড়ি পরে মোটেই সুন্দর লাগছে না। কফির মগ পাশে নামিয়ে প্রত্যাশার কোমর জড়িয়ে কাছে টানল নীরব। তীব্র বিরোধিতা করে বলল, ইউ আর রং, তোমাকে এই অবস্থাতেই বেশি সুন্দর লাগছে। প্রত্যাশার হাত দুটো নীরবের কাঁধে ঠেকল। এক হাতে প্রত্যাশার পিঠ জড়িয়ে ধরে নীরব, ওর অন্য হাতটা প্রত্যাশার শাড়ির ফাঁক গলে পেট ছুঁয়ে দিল। প্রত্যাশার শরীর মৃদু কেঁপে উঠল। আলতো স্পর্শে ছুঁয়ে নরম স্বরে বলল নীরব, আমার চোখে এই মুহূর্তে তুমিটাই সবচেয়ে বেশি সুন্দর। এই যে পেটটা উঁচু, এটাই তো আমাদের জীবনের সবচেয়ে সুন্দর চিহ্ন, আমাদের ফার্স্ট বেবি, আমাদের পবিত্র ভালোবাসার চিহ্ন, সাক্ষী। প্রত্যাশা আপ্লুত হল। 2 হাতে নীরবের গলা জড়িয়ে ধরল,
চোখ মুখে একগুচ্ছ স্বপ্ন নিয়ে উৎফুল্ল কণ্ঠে বলল, নীরব, জানেন, আমি চাই আমাদের বেবিরা আপনার মতো দেখতে হোক। ঘন জোর ভ্রু, কুচকুচে কালো চোখের মণি, সরু নাক, দুধের মতো ফর্সা গায়ের রং। আমার চাওয়াটা বললাম, এবার আপনার পালা। নীরব স্মিত হাসল। প্রত্যাশার নাকে নাক ছুঁয়ে বলল, বেবি, তোমার কিউট ফেসটা যেন পায়। প্রত্যাশা বলল, না, আপনার মতো যেন হয়। তোমার মতোই হলেই চলবে, শুধু। প্রত্যাশা মুখটা তুলে তাকাল, ভ্রু উঁচু করে ইশারায় বোঝাল, শুধু কি? নীরব গলাটা খাঁকারি দিয়ে একটু গম্ভীর ভঙ্গিতে বলল, হ্যাঁ, শুধু তোমার থেকে যদি ব্রেনটা সামান্য শার্প আর বাকপটুতা একটু কম হয় তাহলেই পারফেক্ট। প্রত্যাশা সাথে সাথে গাল ফুলিয়ে ফেলল। কোমর থেকে নীরবের হাত সরিয়ে রাগী কণ্ঠস্বরে বলল, নীরব, আপনি বলছেন আমি বেশি কথা বলি, আবার বুদ্ধিতেও ঘাটতি আছে, তাই তো? বাহ বাহ, ধন্যবাদ বলেই উল্টো দিকে ঘুরে পা বাড়ায় প্রত্যাশা। নীরব শুকনো ঢোক গিলল, বলে যেন ফ্যাঁসাদে পড়ল সে। বউয়ের অভিমান ভাঙাতে চট করে হাত ধরে আস্তে করে টান দিল। পেছন থেকে কোমর জড়িয়ে ধরে থুতনিটা প্রত্যাশার ঘাড়ে ঠেকাল। হিমশীতল কণ্ঠস্বরে বলল, সরি সরি, ওভাবে মিন করতে চাইনি। বলেই প্রত্যাশাকে নিজের দিকে ঘুরিয়ে নেয় নীরব। দুই হাতে প্রত্যাশার মুখটা আঁজলা করে ধরে কপালে চুমু খেল নীরব। বলল আলতো স্বরে, আমাদের বেবি হবে তুমি আমি মিলিয়ে তৈরি সবচেয়ে সুন্দর ক্রিয়েশন। তোমার আমার মিশ্রণে তৈরি পৃথিবীর সবচেয়ে আদরে বেবি। চলবে। গল্পটি কেমন লাগলো? আপনার অনুভূতি আমাদের সাথে শেয়ার করতে কমেন্টে লিখুন। আরও নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা।